আসসালামু আলাইকুম। আজকে আমরা হাই ভোল্টেজ সিরিজের আরেকটা ভিডিওতে কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো মেডিকেল আসার মতো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো দেখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গুণগত রসায়ন, ঠিক আছে। প্রথমে প্রথমে কি বলা আছে? প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল ওগুলো দেওয়া আছে। ঠিক আছে, ওগুলো তো আগে থেকে পড়ে আসছো। ঠিক আছে, ওগুলো just একটু দেখে যাবা। এখন রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপর কোয়ান্টাম বলবিদ্যা, এগুলো থেকে আমরা কি কি ধারণা পাই আর কত কত সালে এটা দিছিল এটাও একটু দেখে রাখবা। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে, এই পরমাণু মডেল থেকে প্রোটন আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, এখন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই তিনটা কে কে আবিষ্কার করছে এই জিনিসটা একটু দেখে রেখে। আচ্ছা, আমি তিনটা একসাথে লিখে দিতেছি। ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করছিল থমসন। কে? থমসন। প্রোটন প্রোটন হলো রাদারফোর্ড। প্রোটন কে? রাদারফোর্ড। আর নিউট্রন নিউট্রন আবিষ্কার করছে কে? চ্যাডউইক। নিউট্রন আবিষ্কার করছে কে? চ্যাডউইক, স্যার চ্যাডউইক। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখলা। এরপর দেখলা রাদারফোর্ড মডেল এটা কত সালে দিয়েছিল? 1911 সালে। তারপর বোর পরমাণু মডেল 1913 সালে। আর কোয়ান্টাম বলবিদ্যা এটা প্রতিষ্ঠা হয়েছে 1924 থেকে 1927 সালের মধ্যে। ঠিক আছে, তারপর এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে, এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ওর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে। এখন এখানে কি কি ব্যবহার করা হয়েছে ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আলফা কণার বৈশিষ্ট্য দেখে রেখো। আলফা কণা কি? হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম পরমাণু থেকে যদি তুমি দুইটা ইলেকট্রন বের করে দাও তাহলে যে দ্বিধনাত্মক আধানটা থাকে ওটা হলো আলফা কণা, অর্থাৎ হিলিয়াম 2+। আলফা কণাটা কি? হিলিয়াম 2+। ঠিক আছে, এটা। এখন আলফা কণার ইগুলা গতিগুলা এগুলো দেখতে পারো। আরেকটা জিনিস আছে, আলফা কণার ভরটা, ঠিক আছে, আলফা কণার ভরটা ইলেকট্রনের ভরের তুলনায় 7000 গুণ। ইলেকট্রনের ভরের তুলনায় 7000 গুণ। ঠিক আছে, এটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে আছে। এই জিনিসটা একসাথে লিখে রেখো। আর যে সোনার পাতটা ব্যবহার করা হয় সেটার পুরুত্ব কত এটাই মনে রাখবা। 4টা শূন্য 4, 4টা শূন্য 4 সেন্টিমিটার সোনার পাত্রে ব্যবহার করে, এটা পুরুত্ব হলো 4টা শূন্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি আমরা। আচ্ছা, আর জিঙ্ক সালফেটের একটা আবরণযুক্ত পর্দা ব্যবহার করা। ঠিক আছে, এখন ওই জিঙ্ক সালফেট যেটা হলো ওটা হলো অনুপ্রবাহ সৃষ্টিকারী। ঠিক আছে, এই পয়েন্টটা খেয়াল রেখে এখান থেকে। জিঙ্ক সালফেট হলো অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। এটা ঘুরায় প্রতিপ্রবাহ দিয়ে দেয়। ঠিক আছে, এটা ঘুরায় প্রতিপ্রবাহ দিয়ে দেয়। এটা অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ, এটা খেয়াল রেখে। ঠিক আছে, আর এই পরীক্ষার যে ফলাফল গুলা এগুলো পরে আসছে একবার রিডিং দিয়ে যাও। যেমন পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর অধিকাংশ ভর এটা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয় প্রায় 99.7%, 99.97%। ঠিক আছে, আর এই পরমাণুর আকার, ঠিক আছে, একটু খেয়াল রেখো। পরমাণুর আকার 0.1 ন্যানোমিটার। ঠিক আছে, আরেকটা জিনিস আসছে সেটা হলো এটা দেখতে পারো, নিউক্লিয়াসের আকারটা পরমাণুর আকার, এই দুটা জিনিস দেখতে পারো। ঠিক আছে, নিচে আসি। আর এই লাইনটা দেখো, নিউক্লিয়াস থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। এটা রিডিং দিও একবার, এগুলো অত পড়ার দরকার নেই এখন শেষ সময়। ঠিক আছে, নেক্সট আছে। ঠিক আছে, বোর পরমাণু মডেল। ঠিক আছে, বোর পরমাণু মডেল। এখন বোর পরমাণু মডেল কি? রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। ঠিক আছে, ওই ত্রুটিগুলো দূর করে বোর পরমাণু মডেল প্রদান করছে। ঠিক আছে, এখন বোর পরমাণু মডেল, ঠিক আছে, বিখ্যাত বোর পরমাণু প্রকাশ করেন। আর যে প্রস্তাবনা সমূহ, ঠিক আছে, 3টা প্রস্তাবনা দিছিল। এই 3টা প্রস্তাবনার জন্য একটা লাইন মনে রাখো, সেটা হলো কক্ষের কোণায় বর্ণ। কি? কক্ষের কোণায় বর্ণ, কোণায় বর্ণ। বোর যে 3টা প্রস্তাবনা দিছিল সেটা হলো কক্ষের কোণায় বর্ণ, অর্থাৎ প্রথম প্রস্তাবনা হলো কক্ষপথের আকার। বোর বলছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যে ঘোরে সেই কক্ষপথের আকারটা হবে গোলাকার বা বৃত্তাকার। ঠিক আছে, তারপর এর হলো প্রথম প্রস্তাবনা। আর দ্বিতীয় প্রস্তাবনা হলো কৌণিক ভরবেগের প্রস্তাবনা। ঠিক আছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরার সময় এর কৌণিক ভরবেগ হবে, লিখে দেই, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যখন ঘুরবে তখন এর কৌণিক ভরবেগ হবে mvr ইকুয়াল ns ডিভাইডেড 2 পাই, ns ডিভাইডেড বাই 2 পাই। এটা থেকে কিন্তু ম্যাথও আসে। ঠিক আছে, এটা হলো বোরের দ্বিতীয় প্রস্তাবনা। আর তৃতীয় প্রস্তাবনা হলো বর্ণালী। তৃতীয় প্রস্তাবনা কি? বর্ণালী। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসে, উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ বা বিকিরণ করে। আর এই বিকিরণের সময় এক ধরনের বর্ণালীর সৃষ্টি হয়। এটাই হলো বর্ণালীর প্রস্তাবনা। ঠিক আছে, নেক্সট আসি। আচ্ছা, বোর মডেলের সীমাবদ্ধতা এগুলো দেখো। এটা একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়নগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে,
নেক্সট আসে, এগুলো লাগবে না। আচ্ছা, এই লাইনটা একটু দেখো। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যে সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, ঠিক আছে, সেটা হলো জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যে বিভক্ত হয় সেটাকে বলতে আমরা স্টার প্রভাব। সেটাকে আমরা বলছি স্টার প্রভাব। এটা কি মনে রাখতে পারো? এ দেখো, চুম্বকের ইংলিশ কি? ম্যাগনেট না? চুম্বকের ইংলিশ কি? ম্যাগনেট। ম্যাগনেট, এটা জি ম্যান, ঠিক আছে, ম্যাগনেট জি ম্যান, ম্যাগনেট জি ম্যান, মিল আছে না? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখার সময় বিভক্ত হয়, এটাকে আমরা জিমেন প্রভাব বলি, ঠিক আছে। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখার সময় বিভক্ত হয়, এটাকে আমরা বলি স্টার প্রভাব, ঠিক আছে। আর সাফল্য, গ্রহণযোগ্যতা এগুলো লাগবে না। আচ্ছা, এগুলো লাগবে না, নেক্সট চলে যাই আমরা। আচ্ছা, এখানে একটা ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে দিছে, ঠিক আছে। মানে ম্যাক্সওয়েল কি বলছিল, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তাহলে ওটা একসময় নিউক্লিয়াসে পতিত হবে, ঠিক আছে। আর নিউক্লিয়াসে যে পতিত হবে ওই সময়টা হলো 10⁻8 সেকেন্ড, ঠিক আছে, সময়টা হলো 10⁻8 সেকেন্ড। শক্তি হারে নিউক্লিয়াসে পতিত হবে কত সময়? এটা 10⁻8 সেকেন্ডে। এটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার আছে, ঠিক আছে, সপ্তম অধ্যায়টা। আচ্ছা, নেক্সট আসি। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি সূত্রগুলো একসাথে লিখে দেবো নি, কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লাইন সিরিজ বামা সিরিজ নিচে আছে, নিচে থেকে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে ম্যাথ শুরু হয়, ঠিক আছে। এখন কি কি সূত্র লাগবে ওটা লিখে দিতেছি আমি, না? আচ্ছা, এখানে লিখি। ফার্স্টে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটা কি ছিল? mvr ইকুয়াল ns ডিভাইডেড বাই 2 পাই, mvr ইকুয়াল ns ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। এটা গেল প্রথম। সেকেন্ড একটা সূত্র আসি। ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, এক একটা কক্ষপথে ঘুরতেছে না? এখন প্রতিটা কক্ষপথের একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে। ধরলাম এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে। এনতম কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের n স্কয়ার গুণ হবে, আর 1 ইনটু n স্কয়ার, ঠিক আছে, গেল। তারপর ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, একটা বেগ নিয়ে ঘুরতেছে না? এনতম কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের বেগের 1/n অংশ, ঠিক আছে। এনতম কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের বেগের 1/n অংশ, ঠিক আছে। তারপর আবার ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, ওর একটা শক্তি আছে, একটা শক্তি নিয়ে তো ঘুরে, স্থিতি শক্তি আছে। এখন এনতম কক্ষপথের শক্তি হবে প্রথম কক্ষপথের শক্তির 1/n স্কয়ার, ঠিক আছে। এনতম কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তির 1/n স্কয়ার, ঠিক আছে, 1/n স্কয়ার। আবার ইলেকট্রন যে ঘুরতেছে, ঠিক আছে, এখন শক্তির ক্ষেত্রে আরেকটা সংজ্ঞা আছে, ইজ ইকুয়াল, আচ্ছা, ইজ ইকুয়াল h নিউ, ঠিক আছে। এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছো। h কি প্লাঙ্ক ধ্রুবক আর নিউ কি কম্পাঙ্ক, ঠিক আছে। অথবা এটা আমরা আরেকভাবে লিখতে পারি h c বাই ল্যামডা, h c বাই ল্যামডা, ঠিক আছে। নেক্সট আরেকটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার সূত্র এখন নিউ বার, ঠিক আছে। নিউ বার হলো একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা বা এককে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। নিউ বার ইকুয়াল হলো 1/λ, 1/λ। এটা ইকুয়াল হলো বলতে পারি RH ইনটু জেড স্কয়ার। জেড স্কয়ার কি? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। জেড স্কয়ার হলো পারমাণবিক সংখ্যা, জেড স্কয়ার এটা, ঠিক আছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন নিয়ে কাজ করি, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা থাকে 1, ঠিক আছে। এজন্য জেড স্কয়ারটা আমরা লিখি না, এটা লেখার দরকার নেই, তোমাদের আসলে হাইড্রোজেন দিয়ে আসবে, ঠিক আছে। এখন আসি 1/n2 স্কয়ার মাইনাস 1/n1 স্কয়ার, ঠিক আছে। এই ছিল, এটা দায়ী করতে পারবা। শেষে দ্রাব্যতার ক্ষেত্রে আছে, দ্রাব্যতা আসলে দ্রাব্যতার দেখাই দিব না, ঠিক আছে। এই ম্যাথ গুলাই শুরু দিয়ে করতে হবে সবকিছু। এখন আমি একটা ম্যাথ করে দেখাই, ঠিক আছে। এই দেখো, হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে, কি বলছে? হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কি বলছিলাম? mvr। mvr কি? ns ডিভাইডেড 2 পাই। কত বলছে? তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, এটা এখানে করে দিইনি। mvr কৌণিক ভরবেগ চাইছে আমাদের, ঠিক আছে। mvr ইকুয়াল কি ছিল? nh ডিভাইডেড বাই, আচ্ছা, ns ডিভাইডেড বাই 2 পাই, ns ডিভাইডেড বাই 2 পাই, ns ডিভাইডেড বাই 2 পাই। কত বলছে আমাদের? তৃতীয় আর 2 পাই, ঠিক আছে। 2 পাইয়ের মান কত? 3.1416, 3.1416, 3.1416 লিখলাম, ঠিক আছে। আর h কি? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? 6.626 ইনটু 10⁻34, 6.626
ইনটু 10^34, ঠিক আছে? এককটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এককের মানটা। আর এটার একক কি? প্লাঙ্ক দুর্বলের একক কি? জুল সেকেন্ড, ঠিক আছে? জুল সেকেন্ড। প্লাঙ্ক দুর্বলের একক হলো জুল সেকেন্ড। আর এটার মান কত? 6.626 ইনটু 10^34। এখন ম্যাথ করবা, ঠিক আছে? কাটাকাটি করবা। দেখো এটা 3.1416, এটাকে 3 ধরে নিবা, ঠিক আছে? 3 ধরে নেওয়া, যদি 3 এ 3 এ কাটা, ঠিক আছে? আর 2 দ্বারা যদি 6.6 এ কাটো, 3 দুগুণে 6, 3 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং ইনটু 10^34। এই যে 3 পয়েন্ট সামথিং ইনটু 10^34, এভাবে করে ফেলবে, ঠিক আছে? বাকি ম্যাথগুলো ট্রাই করো, ওই একই সূত্রটা, m ভি ইকুয়াল এনার্জি ভ্যালু 2 পাই। আচ্ছা নিচে আসি এবার আমরা। আচ্ছা, বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ কি কি বের করা যায়? ব্যাসার্ধ বের করা যায়, বেগ বের করা যায়, শক্তি বের করা যায়। ওই উপরে যে সূত্রগুলো লিখে দিলাম, ঠিক আছে? ওইগুলোই, এগুলো এখান থেকে পড়ার দরকার নেই। আচ্ছা নিচে আসি, এই ম্যাথ আসবে না। আচ্ছা, পরমাণু গঠনের তরঙ্গ বলবিদ্যা ও শ্রোডিঙ্গারের সমীকরণ, ঠিক আছে? এখানে দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে, একটা হলো ডি ব্রগলি সমীকরণ, আর একটা হলো শ্রোডিঙ্গারের সমীকরণ, ঠিক আছে? শ্রোডিঙ্গারের সমীকরণ, ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম, ঠিক আছে? এটা কে আবিষ্কার করছে? ডি ব্রগলি, বিজ্ঞানী ডি ব্রগলি। এখান থেকে জাস্ট ডি ব্রগলির সূত্র যেটা, ওটা মনে রাখবা, ঠিক আছে? ডি ব্রগলির সূত্রটা কি ছিল? ল্যামডা ইজ ইকুয়াল h/mv, ল্যামডা ইজ ইকুয়াল h/mv, ডি ব্রগলির সূত্র। ল্যামডা কিসের সাথে? কণা ধর্ম না তরঙ্গ ধর্ম? একটা জিনিস বলো। ল্যামডা তরঙ্গ না, তরঙ্গের কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। আর ভি কি? বেগ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল h/ কণা ধর্ম, ঠিক আছে? তরঙ্গ ধর্ম ইকুয়াল h/ কণা ধর্ম, এটা এভাবে বলা যায়, ঠিক আছে? তাহলে ডি ব্রগলির সূত্রটা কি? ল্যামডা ইজ ইকুয়াল h/mv, ঠিক আছে? এই দেখো, বস্তুর তরঙ্গ ধর্ম যেটা বললাম উপরে, বস্তুর তরঙ্গ ধর্ম ইকুয়াল ধ্রুবক বাই বস্তুর কণা ভর ধর্ম, ঠিক আছে? এখন আসি, নিচে আসি। এই যে এই এমসিকিউ গুলো দেখবা, বক্স এমসিকিউ সবগুলো দেখবা, ঠিক আছে? এটা কি বলছে? প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি E1 হয়, তৃতীয় কক্ষপথে শক্তি কত? কি বলছিলাম সূত্রটা? En ইকুয়াল E1 ইন্টু 1/n², ঠিক আছে? এখন কত বলছে? প্রথম কক্ষপথে শক্তি E1, যে প্রথম কক্ষপথে শক্তি E1, তৃতীয় কক্ষপথে শক্তি কত? n এর মান কত? 3। n এর মান যদি 3 দেয় তাহলে 3 স্কয়ার, তাই En হবে En ইজ ইকুয়াল E1 ডিভাইডেড বাই 9, E1 ডিভাইডেড বাই 9। দেখো E1 ডিভাইড 9 কোথায় আছে? এই যে প্রথমটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট আসি, এগুলো লাগবে না এখান থেকে। আর হাইজেনবার্গের অনিশ্চয় নীতি, হাইজেনবার্গ কি বলছে? হাইজেনবার্গ বলছে যদি তুমি পদার্থের, ঠিক আছে, ধর একটা ইলেকট্রন ঘুরতেছে কোন গতিশীল বস্তু, ধরো ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। এখন এটা যদি অবস্থান নির্ণয় করতে চাও সঠিকভাবে, তাহলে বেগ নির্ণয়ের অনিশ্চয় থাকবে। আবার যদি বেগ নির্ণয় করতে চাও সঠিকভাবে, তাহলে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা থাকবে, ঠিক আছে? এখন এটা হলো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা গুণ ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, ঠিক আছে? অনিশ্চয়তা, এটা গ্রেটার দেন h/4π, এই সূত্রটা দেখে রেখো, ঠিক আছে? আর শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা লাগবে না, সমীকরণটা অনেক বড়, এটা আসবে না কখনো। এই যে সাই, এটা তুমি জাস্ট দেখতে পারো, সাই মানে কি? নিউক্লিয়াসের চারদিকে কোথায় ত্রিমাত্রিক অবস্থানে ইলেকট্রন তরঙ্গের বিস্তৃতি ফাংশন, ঠিক আছে? এটা লাগবে না। আচ্ছা, কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল, ঠিক আছে? কোয়ান্টাম বলবিদ্যার প্রথমে কি ছিল, মানে পুরো ইতিহাসটা এখানে লেখছে। প্রথমে ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপর আসছে বোর পরমাণু মডেল, এরপর ডি ব্রগলি দিছে, এরপর শ্রোডিঙ্গারের তরঙ্গ সূত্র দিছে, শেষ পর্যন্ত গিয়ে কোয়ান্টাম বলবিদ্যাটা প্রতিষ্ঠিত হয়েছে। ওটা 1924 থেকে 1927 সালের মধ্যে, ঠিক আছে? আর এখানে অরবিটাল সম্পর্কে একটা জিনিস বলছে। অরবিটালটা কি? নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে? এখন নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল ব্যাপী ইলেকট্রনটা থাকার সম্ভাবনা 90 to 95% হয়ে থাকে, ওইটাকে আমরা বলতেছি অরবিটাল, ঠিক আছে? এটাই, আর কিছু লাগবে না এখান থেকে। এই সর্বাধিক অবস্থান 90 to 95%, সেটাকে বলছি আমরা অরবিটাল। এখন কোয়ান্টাম সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক এটা, আর দ্রাব্যতা। কোয়ান্টাম সংখ্যা তো অনেক ইম্পর্টেন্ট। এখন একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রনের অবস্থান ব্যাখ্যা করার জন্য বা
কোথায় আছে ইলেকট্রনটাকে ব্যাখ্যা করার জন্য আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। কয়টা কোয়ান্টাম সংখ্যা? চারটা কোয়ান্টাম সংখ্যা। এটা প্রথমটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সেকেন্ডটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, থার্ডটা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর ফোর্থটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি প্রকাশ পায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের আকার, মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের আকার। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো ওই ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের আকৃতি। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? পজিটিভ চার্জ, আর নিউক্লিয়াসের বাইরে কি আছে? ইলেকট্রন, নেগেটিভ চার্জ, ঠিক আছে। এটার ফলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ও চৌম্বক ক্ষেত্রটার দিক, ঠিক আছে, ওটা হলো তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে অরবিটাল বলে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরার সাথে সাথে নিজ অক্ষের চারদিকে ঘুরে, ঠিক আছে, ওটাকে বলতেছে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস আপ অথবা মাইনাস আপ, আচ্ছা ওটা দেখবো পরে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এর প্রকাশ করে ওটার মান হয় প্লাস আপ অথবা মাইনাস আপ, প্লাস আপ অথবা মাইনাস আপ, দুটোর একটা, ঠিক আছে। নিচে আসে, এখান থেকে লাগবে না এগুলা। আচ্ছা যে কথাগুলো বললাম ওই কথা বলি, ঠিক আছে। এই দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা একে n দ্বারা প্রকাশ হয়, ঠিক আছে। এখন n এর মান 1 হলে, আচ্ছা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন আমরা প্রতিটা কোয়ান্টাম সংখ্যা বিস্তারিত ঢুকবো কি কি লাগে, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? n দ্বারা, ঠিক আছে, n দ্বারা। এখন n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে, n এর মান 3 হতে পারে, n এর মান 4 হতে পারে, মানে এরপর হতে পারে অনেক কিছু, 4 5 6 7 ইত্যাদি, ঠিক আছে। এখন n এর মান যখন 1 হয় ওই কক্ষপথটাকে আমরা বলি k, ঠিক আছে, k কক্ষপথ। এরপর বাকি শক্তি স্তর, ঠিক আছে, 2 হলে l, তারপর 3 হলে m, তারপর 4 হলে n, এভাবে, ঠিক আছে, k l m n এভাবে শক্তি স্তরগুলো নামকরণ করা হয়, ঠিক আছে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এটা লাগে, ঠিক আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা যে কোনো কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা ওটা হলো 2n², ঠিক আছে, 2n²। ধর আমি বললাম 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 1 নম্বর কক্ষপথ n এর মান কত হবে? 1, ঠিক আছে, 2 × 1² ইকুয়াল টু, তারপর 2 নম্বর কক্ষপথ এখানে জাস্ট দুই পাশে দিবে, এভাবে গেল। ও আচ্ছা আরেকটা জিনিস, এটা হলো ইলেকট্রন ধারণ ক্ষমতা। 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এখন যদি বলে আচ্ছা ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে, 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওটা পরেরটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা নিচে আসি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? l দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? l দ্বারা, ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? l দ্বারা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এটা ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের আকৃতি প্রকাশ করে, ঠিক আছে। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l এর মান, l এর মান, l এর মান, l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ধরো প্রথম কক্ষপথ, ঠিক আছে, প্রথম কক্ষপথ l এর মান কি হবে? 0। আর প্রথম কক্ষপথ n এর মান কত? 1, 1 - 1 0, ঠিক আছে। আবার দ্বিতীয় কক্ষপথ l এর মান কত হবে? বালাখার দরকার নেই। দ্বিতীয় কক্ষপথ l এর মান হবে 0 থেকে n-1, 0 এরপর n-1, মানে দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে, এটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয়। আর হলো প্রথম কক্ষপথ l এর মান দ্বিতীয় কক্ষপথে। এখন 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তারপর একইভাবে তৃতীয় কক্ষপথ, এখানে l এর মান হবে 0 1 2 0, 1, 2। তাহলে এইভাবে l এর মানগুলো বের করে, ঠিক আছে। এখন l এর মান যখন 0 হয়, ঠিক আছে, l এর মান যখন 0 হয় ওটাকে বলে অ্যাশ উপশক্তি স্তর, ওটাকে কি বলে? অ্যাশ উপশক্তি স্তর। তারপর l এর মান যখন 1 হয়, ঠিক আছে, l এর মান যখন 1 হয় ওটাকে বলে p উপশক্তি স্তর, ঠিক আছে। l এর মান যখন 2 হয় ওটাকে বলে d উপশক্তি স্তর। আর l এর মান যখন 3 হয় ওটাকে বলে f উপশক্তি স্তর, f উপশক্তি স্তর। এখন আসি আমরা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি বলছিলাম? 2n²। এখন যদি বলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেটা হলো 2 × 12 + 1, 2 × 12 + 1, 2 × 12 + 1, 2 × 12 + 1, 2 × 12 + 1। এখন যদি তোমাকে বলে অ্যাশ উপশক্তি স্তরে, ঠিক আছে, অ্যাশ উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অ্যাশের ক্ষেত্রে l এর মান কত? 0 না। এখন ধরে আমি অ্যাশ উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই l এর মান 0 বসালাম, 2 এর লাগে 0 গুণ করলে 0, +1, 1 আর 2 গুণ করলে 2।
অ্যাশ উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন থাকতে পারে, কয়টা? দুইটা। আমরা পি এর খেয়াল দেখি, ঠিক আছে? পি এর জন্য এর মান কত? 1, ঠিক আছে? এই 2 এর জায়গায় 1 বসাও, মানে এল এর জায়গায় 1 বসাও। 2 কে 2 আর 1 3, 3 দুগুণে 6। পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? সর্বোচ্চ 6টা, ঠিক আছে? এই গেল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এগুলো দেখছে, দেখো এই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1। আচ্ছা, এবার আসি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা উপরে আছে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ হয়, চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। এখন এম এর মান আছে, ঠিক আছে? এম এর মান, আচ্ছা এখানে লিখে এটা, এম এর মান, ঠিক আছে? এম এর মান -L থেকে শুরু করে, -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, 0 হয়ে +L পর্যন্ত, ঠিক আছে? -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, এটা হলো এম এর মান, ঠিক আছে? এম এর মান। এখন যদি বলি, ঠিক আছে, L এর মান যখন 0, এম এর মানও তখন 0। L এর মান 0 হলে এম এর মানও 0, L 0 হলে এম ও 0। এখন যখন L 1 হবে, L = 1 হবে, কি বলছি? এম এর মান কি? -L থেকে শুরু হয়ে -L, এম এর মান -L, কত? -1, -L থেকে শুরু হয়ে 0 হয়ে, এই 0 হয়ে +L পর্যন্ত, মানে কি +1। এখন এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়, px, py, pz, ঠিক আছে? যেমন পি উপশক্তি স্তর, ঠিক আছে? পি উপশক্তি স্তরের অরবিটাল, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটাকে অরবিটাল বলা হয়, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ওগুলোকে অরবিটাল বলা হয়, ঠিক আছে? অরবিটাল। এখন px, py, pz, ঠিক আছে? কারণ কি এই এলিকাল 1 মানে কি? পি উপশক্তি স্তর না? এলিকাল 1 মানে কি? পি উপশক্তি স্তর। তো পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে। পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। এখন -1 এর অরবিটাল মান কত? -1, 0, +1। এটাকে প্রকাশ করে px, py, pz, ঠিক আছে? আবার যদি আমি বলি ডি উপশক্তি স্তর, ঠিক আছে? এল নাম বললাম ডি উপশক্তি স্তর, এখন ডি উপশক্তি স্তরে এল এর মান কত? 2 না? ডি উপশক্তি স্তরে এল এর মান কত? 2। সেক্ষেত্রে এম এর মান কত হবে? m = -2, -1, যেহেতু -L থেকে শুরু হয়ে, মানে -L থেকে শুরু হচ্ছে, -L কত? 2, -2, এরপর এখান থেকে 0 পর্যন্ত যাইবো, -1, এরপর 0, +L পর্যন্ত। তো +L মানে কি? +2, +2 এর আগে কত আছে? +1। আচ্ছা, এখন এই উপশক্তি স্তর, ঠিক আছে? পি উপশক্তি স্তর আছে, অ্যাশ উপশক্তি স্তর, আবার ডি উপশক্তি স্তর। এটাতে অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা কয়টা? যেমন এখানে কয়টা পেলাম, দেখো। পি উপশক্তি স্তরে অরবিটাল পাইছি আমরা 1টা, 2টা, 3টা। আবার ডি উপশক্তি স্তরে এটা অরবিটাল পাইছি আমরা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখন কোন উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা? ঠিক আছে? এটার জন্য একটা সূত্র আছে, ওটা হলো 2l + 1, 2l + 1, এটা হলো অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। তুমি এখানে বসাই দেখো, ধরো পি উপশক্তি স্তর, ঠিক আছে? পি উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা কয়টা? পি উপশক্তির জন্য এল এর মান কত? 1 না? 2 কে 2 আর 1 3, এই এল এর মান 3। আবার ডি উপশক্তি স্তরের জন্য অরবিটাল কয়টা? এই দেখো 2 বসাইলে, এখানে 2 বসাইলে 5 পাবা। এটা সূত্র মনে না রেখা এর মনে রাখতে পারো। অ্যাশের জন্য 1টা, পি এর জন্য 3টা, ডি এর জন্য 5টা, এফ এর জন্য 7টা। কি বললাম? অ্যাশের জন্য 1টা, পি এর জন্য 3টা, ডি এর জন্য 5টা, এফ এর জন্য 7টা। এভাবে মনে রাখো ডাইরেক্ট। এই সূত্রটা আমার দরকার নেই, কারণ এমসিকিউতে আসলে তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা, ঠিক আছে? এখন আসি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +হাফ বা -হাফ হতে পারে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি? ইলেকট্রন নিজ অক্ষে চারদিকেও ঘুরে, এখন ডান দিকে ঘুরতে পারে, বাম দিকে ঘুরতে পারে। সেক্ষেত্রে +হাফ আর -হাফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? গেল। এখন এখান থেকে প্রশ্ন কি আসে জানো? প্রশ্ন আসলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমি বললাম যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার সেট, ঠিক আছে? n = n, l, m, s, ঠিক আছে? এই চারটা মানিত n, l, m, s। আমি n এর মান দিলাম 3 ধরো, ঠিক আছে? l এর মানও দিলাম 3, m এর মান দিলাম ধরো -2, আর s এর মান দিলাম +হাফ বা -হাফ। এটা কখনো মানুষ ভুল করে না, s এর মান দুইটা সম্ভব, +হাফ অথবা -হাফ, যে কোনো একটা, ঠিক আছে? এখন এই কোয়ান্টাম সংখ্যার সেটটা কি সঠিক কি না, সঠিক কি সঠিক না, কিভাবে বুঝবা? আমি কি বলছিলাম? n এর মান 3, এখন l এর মান কত হতে পারে? l এর মান
এল এর মান কি বলছিলাম 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু n না, n এর থেকে সবসময় এক কম হতে হবে, l এর মান কখনো n এর সমান হতে পারবে না, ঠিক আছে। 0 থেকে n-1 মানে কি, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, সর্বোচ্চ 2 হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে দিছে কত 3, তার মানে কি কোয়ান্টাম সংখ্যা সেটটা সঠিক নয়, ঠিক আছে। এভাবে বলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটা সঠিক নয়, চারটা অপশন দিয়ে দেয়, যে কোনো একটা সঠিক হয়, ঠিক আছে। এখানে যদি আমি 2 দিতাম, এখানে যদি আমি 2 দিতাম, এখানে যদি আমি 2 দিতাম l equal 2, তাহলে কিন্তু আমার সমস্যা ছিল না কোনো। আচ্ছা, এখানে যদি আমি 2 দিয়া, এখানে যদি আমি 2 দিয়া আবার এখানে -3 দিয়া দেই, তাহলে কিন্তু এটা সঠিক নয়। কেন বলতো? কারণ m এর মান কি, m এর মান -l থেকে, -l থেকে শুরু হয়ে, -l থেকে 0 পর্যন্ত যাবে, এরপর আবার +l ধরে যাবে, -l থেকে 0 যাবে আবার +l যাবে। l এর মান কত ছিল? -2, ঠিক আছে। l এর মান ছিল -2, তাই -2 -1 0 আবার +1 +2, ঠিক আছে। এটা হলো m এর মান। এখন এখানে দিছে কত? -3, -3 কি এখানে আছে? নাই তো, তার মানে সেক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা সেটটা সঠিক হবে না। এখন m এর জায়গায় যদি আমি এখানে m এর মানটা যদি -2 দিতাম, শুধু -2, ঠিক আছে, তাহলে এই কোয়ান্টাম সংখ্যা সেটটা সঠিক হবে। আশা করি পারবা। কোয়ান্টাম নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক নয়, এইসব প্রশ্ন যদি আসে পারবা, ঠিক আছে। আচ্ছা, নিচে আসি আমরা। আচ্ছা, চারটি কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য দিয়েছে। এখানে একটা ইসে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি, ঠিক আছে, হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি, হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ শক্তি। এখানে একটা জিনিস দেখো, 13 12 13 12 এরকম দেখতে পারো, 13 12 বা 12 13, দেখছো? একটু মনে রেখো, দিয়ে দিতে পারি, ঠিক নেই। এগুলো পড়া লাগবে না, এক কথায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এগুলো মানগুলো যেগুলো বললাম। আচ্ছা, এবার আসি পরমাণুর মূল কণিকা সমূহ। ওইটার থেকে আছে, উদাহরণগুলো আছে, ঠিক আছে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটি সঠিক নয়, নিচে গেলে পাবা, ঠিক আছে, একটু নিচে আছে এগুলো। আচ্ছা, এখন আমরা পরমাণু ও পরমাণুর মূল কণিকা সমূহ এগুলো দেখি। পরমাণু ও পরমাণুর মূল কণিকা সমূহ। পরমাণুর দুই ধরনের মূল কণিকা থাকতে পারে, একটা হলো স্থায়ী মূল কণিকা আর একটা হলো অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, ওগুলো হলো স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী মূল কণিকা হলো বাকিগুলো, বাকি সব, যেমন আছে ম্যাসন, নিউট্রিনো গুলো। এখন আরেক ধরনের কণিকা আছে, সেটা হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। আচ্ছা, এটা নিচে আছে, এই যে কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা, এটা এক্সট্রা করে পড়তে হবে। কম্পোজিট কণিকা এটা এক্সট্রা করে পড়তে হবে। প্রথমে আমরা কি বলছিলাম? দুই ধরনের কণিকা, একটা স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা। আরেক ধরনের কণিকা সেটা হলো কম্পোজিট কণিকা, এটা ভারী কণিকা বলা হয়। এটা হলো ডিউটেরিয়াম কণা আর আলফা কণা, আলফা কণা আর ডিউটেরিয়াম কণা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, স্থায়ী মূল কণিকা, এটার উদাহরণ কি বলছিলাম আমরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকা আলফা কণা আর ডিউটেরিয়াম কণা, বাকি সব আছে, বাকি সব হলো অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে। এখন নেক্সট টপিকে আমরা পড়বো আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপ এগুলো এখানে মনে রাখবা। শেষে প আছে মানে প্রোটন সংখ্যা সমান, দুইটা পরমাণুর প্রোটন সংখ্যা যদি সমান হয় আর বাকি সব যদি ভিন্ন হয়, ভর সংখ্যা বিন্দুতে ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা আইসোটোপ বলতে পারি, পরস্পরের আইসোটোপ, ঠিক আছে। আইসোবার, আইসোবার শেষে র আছে, ভর সংখ্যা সমান, অর্থাৎ দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান আর বাকিগুলো ভিন্ন। আইসোটোন মানে হলো নিউট্রন সংখ্যা সমান, বাকিগুলো ভিন্ন। এখন একটা আছে, প্রকৃতিতে বেশিরভাগ মৌলের আইসোটোপ আছে, ঠিক আছে। দুইটা মৌলের ক্ষেত্রে আইসোটোপ নাই, একটা সোডিয়াম, একটা অরাম, অরাম বা গোল্ড, এদের মনে রাখতে পারো, সোনা, ঠিক আছে। অরাম বা গোল্ড, অরাম এটা আসলে মানে গ্রিক বা ল্যাটিন শব্দ থেকে আসে, এটা হলো অরাম, ঠিক আছে। এটা কি আমরা বাংলা কি বলি? গোল্ড বা স্বর্ণ, গোল্ড বা স্বর্ণ। আর হলো শত হলো সোডিয়াম, সোডিয়াম আর সোনা, ঠিক আছে। এদের হলো কোনো আইসোটোপ নাই, এককভাবে থাকে, ঠিক আছে। আচ্ছা, নিচে আসি আমরা। আর এগুলাই প্রোটন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ভর, চার্জ, এগুলো দেওয়া আছে, এগুলো আশা করি পারো তোমরা। 1.67 10^24 গ্রাম, আর চার্জ তো সব পড়ে আসছো না আগে থেকেই, 1.67 10^19 কুলম, ঠিক আছে। এগুলো পড়ে লাগবে এগুলো। আচ্ছা, স্যার জেজে থমসন, ঠিক আছে, স্যার জেজে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা ইলেকট্রনের চার্জ বাই ভর অনুপাত বের করে, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ বাই ভর অনুপাত বের করে। কিন্তু যদি বলে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, এটাকে বের করছে, ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে মিলিকান, ইলেকট্রনের চার্জ কে আবিষ্কার করছে? মিলিকান, ঠিক আছে। তৈলবিন্দু পরীক্ষা মিলিকন, মিলিকন তৈলবিন্দু পরীক্ষায়
মিলিকন কলবিন্দু পরীক্ষায় ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻19 কুলম্ব, এটা জানোই। আর এখানে দেওয়া আছে একটা জিনিস, 1 মোল ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। 1 ফ্যারাড 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ হলো 1 ফ্যারাডে, সেটা হলো 96,500 কুলম্ব, ঠিক আছে। গেল। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কি প্রোটন সংখ্যা বলে, এটা জানোই। পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তাই, ঠিক আছে। আচ্ছা, নিচে আসি আমরা, এগুলো লাগবে না। আচ্ছা, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করার জন্য কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করা হয়। এখন কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের ভর হলো 1.66 × 10⁻24 গ্রাম। 1.66 × 10⁻24 গ্রাম। এটাকে অ্যাটমিক ম্যাস ইউনিট বলে, অ্যাটমিক ম্যাস ইউনিট, এএমই, অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে। আচ্ছা, 3টা স্কেল, ঠিক আছে, 3টা স্কেল দ্বারা পরমাণুর ভর পরিমাপ করা হতো। এখন শুধু কার্বন স্কেল দ্বারা পরিমাপ করা হয়, যে কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের ভর, ঠিক আছে। 3টা স্কেল কি ছিল? হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল। এটা মনে রাখতে হবে, সিএইচও, ঠিক আছে। সিএইচও অ্যালডিহাইড না, সিএইচও, ঠিক আছে। সিএইচও কি? সিটা হলো কার্বন স্কেল, এইচ হলো হাইড্রোজেন স্কেল, ওটা হলো অক্সিজেন স্কেল। এই পারমাণবিক ভরকে এটা তো বললামই, এখান থেকে কিছু লাগবে না। আচ্ছা, আইসোটোপ, ঠিক আছে, এখানে আছে। নেক্সট আছে আইসোটোপ টপিক। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? 7টা আইসোটোপ আছে। এমনি 3টা প্রকৃতি পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এখন ডিউটেরিয়ামকে ভারী পানি বলা হয়। এই পয়েন্টটা উপরে ছিল প্রভাবলি, এটা মনে রাখো। ডিউটেরিয়ামকে ভারী পানি বলা হয়। এটা সংকেত কি? ভারী পানি সংকেত কি? D2O, D2O, ভারী পানি সংকেত D2O, ঠিক আছে। এরপর আসি প্রকৃতিতে কার্বনের আইসোটোপ, ঠিক আছে। কার্বনের আইসোটোপ আছে 3টা। কার্বনের কয়টা আইসোটোপ আছে? 3টা। 3টার মধ্যে স্থায়ী কয়টা? স্থায়ী হলো 2টা, আর তেজস্ক্রিয় হলো 1টা। তেজস্ক্রিয় কোনটা? কার্বন 14। তেজস্ক্রিয় কোনটা? কার্বন 14। কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14। কার্বন 12, কার্বন 13 আর কার্বন 14। এখন এর মধ্যে এই 2টা হলো স্থায়ী, ঠিক আছে, আর এটা হলো তেজস্ক্রিয়। এখন কার্বন 14 এটা ব্যবহার করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, এটা মনে রাখতে পারো এক্সট্রা, ঠিক আছে। নেক্সট আসি আমরা, এগুলো লাগবে না এখান থেকে। আচ্ছা, তেজস্ক্রিয় মৌলে বিকিরিত রশ্মি 3 প্রকার, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি, এটা জানো আশা করি। আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। তেজস্ক্রিয় ধর্মের ফলে 3টা রশ্মি বের হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়া এখানে লেখছে 3 প্রকার, কিন্তু ফিজিক্সে আবার গিয়ে দেখবার লেখছে 2 প্রকার, ঠিক আছে। নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিশন। আর এখানে এক্সট্রা একটা জিনিস হচ্ছে ট্রান্সমুটেশন। ট্রান্সমুটেশন, ট্রান্সমুটেশন বিক্রিয়ায় শক্তি উৎপাদন, এই জিনিসটা দেখে রাখবা। মানে ট্রান্সমুটেশন কি? একটা শক্তিশালী নিউট্রন দ্বারা যদি একটা ধরো কোনো ভারী পদার্থকে আঘাত করলাম, ঠিক আছে, সেক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসে আঘাত করলে একটা ক্ষুদ্র পরমাণু পরিবর্তন, এটা ট্রান্সমুটেশন, ঠিক আছে। আর ফিশন আর ফিউশন, ঠিক আছে, ফিশন আর ফিউশন। এখন দেখো, ফিশন, ঠিক আছে, এই শব্দটা ছোট, আর ফিউশন এই শব্দটা বড়। অর্থাৎ 2টা ক্ষুদ্র পরমাণু মিলে যদি বড় জিনিস গঠিত হয়, বড় হয়েছে না, ফিউশন শব্দটা কি? বড়। অর্থাৎ ফিউশন প্রক্রিয়ায় বড় হবে, মানে পরমাণুটা বড় গঠিত হবে। 2টা ক্ষুদ্র পরমাণু মিলে যদি বড় পরমাণু গঠিত হয় আর কিছু শক্তি নির্গত হয়, সেটা বলতে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এমন দেখো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এই হাইড্রোজেন বোমা শক্তি, এই শক্তি। আর নিউক্লিয়ার ফিশন কি? একটা পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র দুই একাধিক পরমাণু পরিণত করলাম, আর এক্ষেত্রে কিছু শক্তি নির্গত হলো, এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ঠিক আছে। আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এতটুকু বললে হবে এখান থেকে, না। আচ্ছা, এখন আসি উপশক্তি স্তরের আকৃতিগুলো, ঠিক আছে। উপশক্তি স্তরের আকৃতিগুলো যেমন কি বলছিলাম, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো, ঠিক আছে। এখন একসাথে মনে রাখবা, এস, ঠিক আছে, এস এর আকৃতি হলো গোলাকার। এস এর কি? গোলাকার, এস এর গোলাকার। পি এর কি? ডাম্বেল, পি ডাম্বেল। আর ডি হলো ডাবল ডাম্বেল, ডি কি? ডাবল ডাম্বেল। আকৃতিগুলো মনে রাখবো, ডাবল ডাম্বেল। এখান থেকে আর কিছু লাগবে না, নিচে আসি আমরা। অরবিট, অরবিটাল তো আমরা বললাম কি? অরবিট কি? নিউক্লিয়াসের চারদিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনরা ঘুরতেছে, এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে, ঠিক আছে, না বোরের পরমাণু মডেল অনুসারে, সরি, নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, ওটা কেমন হচ্ছে? অরবিট।
আর অরবিটাল কি নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলে ইলেকট্রনের থাকার সম্ভাবনা 90 to 95% হয়ে থাকে সেটাকে আমরা বলছি অরবিটাল। ঠিক আছে, এই যে অরবিট আর অরবিটাল, অরবিট আর অরবিটাল পার্থক্যটা। ঠিক আছে, পার্থক্যটা দুইটা তিনটা পয়েন্ট পড়বা, দুইটা তিনটা পয়েন্ট। ঠিক আছে, এটা হলো অরবিটের ধারণা আমরা বোর পরমাণু মডেল থেকে পাই, অরবিটের ধারণা আমরা বোর পরমাণু মডেল থেকে পাই। আর অরবিটালের ধারণা আমরা কোয়ান্টাম বলবিদ্যা ওখান থেকে পাই। ঠিক আছে, আর এই যে 90 to 95%। ঠিক আছে, আর অরবিট এটা হলো দ্বিমাত্রিক বৃত্তাকার। অরবিট কি দ্বিমাত্রিক বৃত্তাকার, দ্বিমাত্রিক বৃত্তাকার। আর অরবিটাল হলো ত্রিমাত্রিক ভাবে চিন্তা করা হয়, ত্রিমাত্রিক ভাবে চিন্তা করা হয়। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থান। এখানে আর কিছু লাগবে না, আসি নিচে। আচ্ছা, এটাও চরম ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা কি আউকবাই নীতি, হুন নীতি আর পাউলির বর্জন নীতি। ঠিক আছে, আউকবাই নীতি, হুন নীতি আর পাউলির বর্জন নীতি এই হুন নীতি থেকে আছে। ঠিক আছে, নিচের কোনটা হুন নীতি মেনে চলে না, তারপর পাউলির বর্জন নীতি এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। আউকবাই নীতিটা কি তিনটা নীতি ফার্স্ট টাইম বলে যায়। ঠিক আছে, আউকবাই নীতি কি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, এটাই আউকবাই নীতি। আর হুন্ডের নীতি কি মানে ইলেকট্রন, ঠিক আছে, হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি। হুন্ডের নীতি হলো ইলেকট্রন সর্বপ্রথম অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। ঠিক আছে, অরবিটাল গুলোতে অযুগ্ম ভাবে প্রবেশ করে এরপর গিয়া ফিল আপ হয়, অযুগ্ম ভাবে প্রবেশ করে। যেমন দেখি অরবিটালে অযুগ্ম ভাবে প্রবেশ করে px py pz। ঠিক আছে, px py pz। ঠিক আছে, এটার মধ্যে যদি চারটি ইলেকট্রন যায়, ঠিক আছে, প্রথম যাবে px এ একটা গেল, আবার পরেরটা যাবে এখানে, এরপরটা যাবে এখানে, অযুগ্ম ভাবে প্রবেশ করলো। ঠিক আছে, অযুগ্ম ভাবে প্রবেশ করা শেষ হলে এরপর আবার এখানে আসবে, এপিএক্স আসবে। ঠিক আছে, ধরলাম চারটা এখানে, এরপর যদি আরেকটা থাকে পাঁচটা সেটা আবার এখানে আসবে, আরেকটা যদি থাকে এরপর আবার এখানে আসবে। ঠিক আছে, আর পাউলির বর্জনীটা কি চারটা কোয়ান্টাম সংখ্যা সেট পড়ছে না, এন এল এম এস। ঠিক আছে, পাউলির বর্জনীটা হলো এই চারটা কোয়ান্টাম সংখ্যা সেট কখনো এক হতে পারবে না। দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে এই চারটা কোয়ান্টাম সংখ্যা সেট কখনো এক হতে পারবে না, কমপক্ষে একটা হলেও ভিন্ন হবে। ঠিক আছে, এটা পাউলির বর্জনীতি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো হুন্ডের। ঠিক আছে, হুন্ডের ক্ষেত্রে, হুন্ডের নীতিটার ক্ষেত্রে। আচ্ছা, হুন্ডের নীতি নিচে আছে, এটা পাউলির বর্জন নীতি, এই যে হুন্ডের নিয়ম। ঠিক আছে, মাস্ট মনে রাখবে একটা জিনিস, হুন্ডের নীতি, হুন্ডের নিয়ম। এস অরবিটাল হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। ঠিক আছে, আরেক কয়টা বলা আছে। ঠিক আছে, যেমন ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, তারপর কপার। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। ঠিক আছে, অনুশীলনের প্রশ্ন সলভ করতে গেলে দেখবা কোনটার ক্ষেত্রে নিচের কোনটার ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, এই দুটো অপশনই আছে, ক্রোমিয়াম, কপার। আর যদি দেখো এস অরবিটাল যুক্ত কোনো আছে, মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যদি এস শক্তি স্তর থাকে সেই ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। ঠিক আছে, যেমন তোমার একটা উদাহরণ দিই, ধরো সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম কত 11, সোডিয়াম 11 না, এটা ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 আর 2 10 আর 3s1। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথটা কি এস শক্তি স্তর না, তাহলে এটার ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। ঠিক আছে, বোঝা গেছে? নিচে আসি আমরা, এগুলো লাগবে না, আচ্ছা এগুলো বাদ দাও, নিচে আসি আমরা। এগুলো জাস্ট দেখো কোনটার পরে কোনটা থাকে। কি বলছিলাম, ও আচ্ছা, এখানে কি আছে ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো শক্তি। ঠিক আছে, কক্ষপথের শক্তি, কক্ষপথের শক্তি, এই যে শক্তির ক্রম। কি বলছিলাম আব্বা নীতিতে, কি বলছিলাম ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এরপর মানে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখন শক্তি স্তরে যে শক্তি দেয় এটার মানটা কিভাবে বের করে, সেটা হলো n প্লাস এল এর মান দ্বারা। সেটা কিভাবে ব্যবহার করা হয়, n প্লাস এল এর মান দ্বারা, n প্লাস এল এর মান দ্বারা ওই কক্ষপথটা শক্তি বের করা হয় n প্লাস এল এর মান দ্বারা। যার n প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি, যার n প্লাস এল এর মান কম তার শক্তি কম। এখন n প্লাস এল এর মান যদি সমান হয়, ধরো দুইটা কক্ষপথের বা দুটো অরবিটার n প্লাস এল এর মান সমান হয়েছে, তাহলে যার n এর মান কম তার শক্তি কম, যার n এর মান বেশি তার শক্তি বেশি। একটু উদাহরণ দিই, যেমন 3D আর 4s। ঠিক আছে, বললাম 3D আর 4s, 3D আর 4s, 3D আর 4s, 3D আর 4s কি দেখুন, বললো কোনটা শক্তি বেশি, নিচের কোনটা শক্তি বেশি। এখন আমি n প্লাস এল এর মান দেখুন, n প্লাস এল এর মান দেখুন, n কত এখানে 3। আর এই ক্ষেত্রে এটা করার সময় সবসময় এভাবে লিখে নেবা SPD, তাহলে করা যাবা s এর ক্ষেত্রে 0 লিখবা 1 2 এভাবে ব্রেকেশন লিখে নেবা, s এর নিচে 0, p এর নিচে 1, b এর নিচে 2। ঠিক আছে, 3 প্লাস 2 n প্লাস এল এর মান, এটা পেলাম 5। আবার এটাই 4 প্লাস 0, 4 প্লাস 0 কত পাইছি 0 মানে 4।
এখন n প্লাস l এর মান কার বেশি? এটার বেশি না? তার মানে 3d এর হলো শক্তি বেশি আর 4s এর হলো শক্তি কম। তাহলে ইলেকট্রন কোনটা প্রবেশ করবে আগে? 4s এ না? যার শক্তি কম সেটা আগে প্রবেশ করে। এখন এটাকে যদি আমি মুছে 4s এর জায়গায় 4p দিতাম, 4s এর জায়গায় যদি আমি 4p দিতাম, ঠিক আছে, তাহলে n প্লাস l এর মান কত হতো? n এর মান কত এখানে? 4। আর l মানে কি? p উপশক্তির মান কত? 1। 4 প্লাস 1 কত হলো? 5। এখানে কোনটা শক্তি বেশি? কি বলছিলাম? n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে যেটার n কম সেটা শক্তি কম, আর যেটার n বেশি সেটা হলো শক্তি বেশি। এখন n কম কোনটা? 3, তাহলে এটা শক্তি কম। তাহলে এই ক্ষেত্রে শক্তি কোনটা বেশি হবে? এই ক্ষেত্রে শক্তি বেশি হবে 4p এর। 4p এর শক্তি বেশি হবে। তাহলে ইলেকট্রন আগে কোনটা ঢুকবে? যেটা শক্তি কম, তো 3d তে আগে ঢুকবে। ঠিক আছে, এই ছিল আলোচনা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ক্রোমিয়াম আর কপার, ঠিক আছে, এটা ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। এখন ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় কয়টা মৌলে? 21টা মৌলে। এটা মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় 21টা মৌলে। এটা তোমার তৃতীয় চ্যাপ্টারে আছে। ঠিক আছে, 21টা মৌলে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। 21টা মৌলে, 21টা মৌলে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, বক্স এমসি গুলো আমি করাই দিই, এগুলো ইম্পর্টেন্ট বক্স এমসি গুলো। ঠিক আছে, ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে? ডি উপশক্তি কয়টা অরবিটাল থাকে? 5টা। ঠিক আছে, এটা তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, এসে 1টা, পি এ 3টা, বি এ 5টা ভাবে। অথবা ডি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমি কি শুরু বলছিলাম? 12 প্লাস 1, 12 প্লাস 1। এল এর মান কত? ডি এর ক্ষেত্রে 2, 2 দুগুণে 4 আর 1 5। সূত্রটা মনে রাখতে পারো, ডাইরেক্ট মনে রাখতে পারো দুই ভাবে। তারপর এফ উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 7টা। কিভাবে? এই জায়গায় 3 বসাও। এফ এর ক্ষেত্রে এল এর মান কত? 3 না? 3 দুগুণে 6 আর 1 7। ঠিক আছে, আচ্ছা এগুলো করে নেবে বাকিগুলো। আর বলছে কোনটা অবাস্তব। ঠিক আছে, কোনটা অবাস্তব? এখানে কোনটা অবাস্তব বলো দেখি। 3s, 2d, 4d নাকি কোনটা বলো? এখন n আর l এর মান দেখবা। কি বলছি? n আর l এর মান, n আর l এর মান। l এর মান কত হতে পারবে? 0 থেকে n - 1 পর্যন্ত। l এর মান কত হতে পারবে? 0 থেকে n - 1 পর্যন্ত। এখন 2d যা দেখো, 2 এর ক্ষেত্রে l এর মান কত? n এর মান কত? 2d এর ক্ষেত্রে n এর মান হলো 2। এখন l এর মান কত হতে পারে? l এর মান 0 থেকে n - 1, অর্থাৎ 0 আর 1 হতে পারবে। 2 এর ক্ষেত্রে l এর মান 0 আর 1 হতে পারবে, অর্থাৎ মানে কি 0 মানে কি অ্যাশ, আর 1 মানে কি পি। এটাই ছিল না? আর ডি এর ক্ষেত্রে এইরকম কত? উপশক্তির মানটা কত? 2। কিন্তু 2 কি আমাদের এখানে আছে? নাই কিন্তু। তাহলে 2d হলো সম্ভব নয়। অ্যানসার কি হবে? 2d। ঠিক আছে, শেষ করে মুছে দিই। অ্যানসার কোনটা? এটা 2d। আচ্ছা বাকিগুলো কইরো, দেখা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হলো ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? ঠিক আছে, এটা আমি একটা জিনিস দেখাই দিচ্ছি তোমার। জিনিসটা অনেক সুন্দর। ঠিক আছে, এই যে দেখো, এই ক্রোমিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? ক্রমে এভাবে মনে রাখবা, 6 5 4 3 2 1 0। এটা হলো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, 24 থেকে শুরু হয়েছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 24, মানে ক্রোমিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কি? 6 5 4 3 2 1। 6 5 4 3 2 1 0, মানে জিঙ্কের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো 0। যদি বলে ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 6, ঠিক আছে। আবার যদি বলে ম্যাঙ্গানিজের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5, 6 থেকে কমে কমে 0 হয়েছে। ঠিক আছে, এমন লাগবে। আচ্ছা নিচে আস, তাহলে এটা কত হবে? 6। ঠিক আছে, কত হবে এটা? 6। আরেকটা জিনিস আছে, এখান থেকে এক্সট্রা দেখাই দেয়, এটা বইয়ে নাই কিন্তু দিয়া দেয় এমসিকিউ। সেটা হলো যৌগমূলকে মোট কয়টা ইলেকট্রন আছে? যৌগমূলকে মোট কয়টা ইলেকট্রন আছে? ঠিক আছে, এ ধরো সালফেট, ঠিক আছে, 2-, এখানে মোট কয়টা ইলেকট্রন আছে? ঠিক আছে, এটা তোমাকে বের করে দিল। তুমি কি করবা? সিম্পল, সালফারে কয়টা ইলেকট্রন থাকে? 16টা। পারমাণবিক সংখ্যার ইলেকট্রন সংখ্যা সেম। ঠিক আছে, তারপর অক্সিজেনের কয়টা ইলেকট্রন থাকে? অক্সিজেন থেকে 8টা ইলেকট্রন। ঠিক আছে, 8 গুণ 4। আর যে যৌগমূলকের যে চিহ্ন, এটা বিপরীত চিহ্ন যোগ করবা। যৌগমূলকের যে চিহ্ন, বিপরীত চিহ্ন যোগ করবা। ঠিক আছে, 16 প্লাস 4টা 32 প্লাস 2। আচ্ছা ঠিক আছে তো? হ্যাঁ, অক্সিজেন হলো 8টা, 4টা 32 প্লাস 2। 32 আর 16 কত? 48। 48 আর 2 50।
অর্থাৎ যৌগমূলকে কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে, এটাই ভেবে বের করবা। সালফার, অক্সিজেন এটা আছে, ঠিক আছে। এই সালফারের যেটা আছে ওটা লিখবা, সালফার ইলেকট্রন সংখ্যা লিখবা। তারপর অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা লিখবা, 4টা আছে, 4 × 32। আর যৌগমূলকের যে চিহ্ন এর বিপরীত চিহ্ন যোগ করবা, ঠিক আছে। যৌগমূলকের যে চিহ্ন এর বিপরীত চিহ্ন যোগ করবা, এটা হচ্ছে যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা। যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। গেল এটা। এবার নিচে আসি, এটা তো পড়াইলামই। আচ্ছা, এখান থেকে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস গুলো একটু দেখো, কোনটা ইলেকট্রন বিন্যাস পারবা আশা করি। এই যেগুলো দেখানো আছে এগুলো দেখো, ঠিক আছে। 136 মোলার ইলেকট্রন সংখ্যা কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু সোজা আছে, ঠিক আছে, নরমাল নিয়ম হয়ে যায়। ক্রোমিয়াম আর কপার একটু ব্যতিক্রম, ঠিক আছে, ওই যে অর্ধপূর্ণ আর পূর্ণপূর্ণ করার জন্য আসে ফিরা। আচ্ছা, এই সূত্রগুলো প্রথমে লিখে দিছিলাম, একসাথে লিখেছিলাম নিউ বারিকল সি বাই ল্যামডা। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বর্ণালী, ঠিক আছে, এখানে এই রশ্মিগুলো আছে, ঠিক আছে, এই রশ্মিগুলো সিরিয়াল একটু মনে রাখতে হবে। আচ্ছা, দৃশ্যমান আলো সিরিয়াল, ওটা তো একটা মানে সব মানে একটা নর্মাল সূত্র সবাই মনে রাখে, বেনিয়াস কলা, ঠিক আছে, ওটা তো মনে রাখি, বেনিয়াস কলা, ঠিক আছে, বেনিয়াস কলা। এবার দৃশ্যমান আলোর সিরিয়ালটা বেগুনি লতে হলো লাল পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, এটা তো জানো, ঠিক আছে। কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তুমি এই নিয়মিত মনে রাখতে পারো। এখন মহাজাগতিক রশ্মি এক্স রে, ঠিক আছে, ওটি সব মিলে যখন আসবে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, ওটার জন্য একটা নিয়মিত মনে রাখবে, ঠিক আছে। এটা মনে রাখবো, মগারঞ্জন, মগারঞ্জন নিচে কিন্তু আসে, নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, মহাজাগতিকের নাকি গামা নাকি রঞ্জন রশ্মি ইত্যাদি, ঠিক আছে। আর কিন্তু প্রশ্ন আসে, মনে রাখো মগারঞ্জন, অতি দুশ্মন, অতি দুশ্মন, অবলোকে মারে রাতে, ঠিক আছে, অবলোকে, অবলোকে মারে রাতে, অবলোকে মারে রাতে, মারে রাতে, ঠিক আছে। মগারঞ্জন, অতি দুশ্মন, অবলোকে মারে রাতে, মতে হলো মহাজাগতিক, ঠিক আছে, মহাজাগতিক, 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 ঠিক আছে, মহাজাগতিক। আচ্ছা, লিখলাম পরেরটা, গত হলো গামা, ঠিক আছে, গত হলো গামা। আর রঞ্জন হলো রঞ্জন রশ্মি বা এক্স রে, রঞ্জন রশ্মি বা এক্স রে, ঠিক আছে, রঞ্জন রশ্মি বা এক্স রে। আর অতীত হলো অতি বেগুনি, অতীত হলো অতি বেগুনি, অতি বেগুনি, অতি বেগুনি। দৃশ্য হলো দৃশ্যমান, দৃশ্য হলো দৃশ্যমান, দুশ্মন মানে হলো দৃশ্যমান, দৃশ্যমান। অবলোকে মানে হলো অবলোহিত, অবলোকে মানে কি অবলোহিত, 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 অবলোকে মানে হলো অবলোহিত, ঠিক আছে। মারে মাইক্রোওয়েভ, 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 ঠিক আছে। আর রাতে হলো রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, ঠিক আছে। মহারঞ্জন, অতি দুশ্মন, অবলোকে মারে রাতে। এখন কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা ভেবে মনে রাখতে পারো। এই দেখো, যদি বলে মহাজাগতিক গামা, এক্স রে আর রেডিও ওয়েভ, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সবাই শেষে কোনটা আছে, রেডিও, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটার, সেটা হলো মহাজাগতিক। এদিক থেকে যখন এদিকে যাবে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে, ঠিক আছে। লেখা রেখে একসাথে। আর এগুলো এখন শেষ সময় এগুলো দেখার দরকার নেই, যদি আগে না পরে থাকো, ঠিক আছে, আগে না পরে থাকলে এগুলো দেখার দরকার নেই। এক্স এর মনে রাখতে পারে, এক্স মানে 10, এখান থেকে 10 এটার উল্টাই দিলেই হবে 0.1। আচ্ছা, এগুলো লাগবে না এখন, না পরের টপিক আসি, এগুলো এখন লাগবে না। এই অতিবেগুনিটা আসলো, ঠিক আছে, 10 থেকে 380, যদি আগে না পরে থাকে এখন এটির দরকার নেই, ঠিক আছে, মনে রাখতে পারবা না। আচ্ছা, এগুলো এখন দরকার নাই, নিচে আসি। আইআর রশ্মির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, আইআর রশ্মিটা ইম্পর্টেন্ট আছে, আইআর রশ্মিটা নিচে আছে, ওখান থেকে পড়বো। আইআর রশ্মিটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর ব্যবহারটা একটু দেখে রেখো, ঠিক আছে, ব্যবহারটা দেখে রেখো। এই রেডিও ওয়েভের কি ব্যবহার আছে, মাইক্রোওয়েভের কি ব্যবহার আছে। মাইক্রোওয়েভ মানে তোমার মোবাইল ফোন, মাইক্রোওয়েভ কি মোবাইল ফোন, মাইক্রোওয়েভ কি মোবাইল ফোন। আর মোবাইল ফোন আমরা কি ব্যবহার করি, ওয়াইফাই না, মোবাইল ফোনে আমরা ওয়াইফাই ব্যবহার করি। আর মাইক্রোওয়েভ, 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 মাইক্রোওয়েভ। আর রেডিও, রেডিও, রেডিও টিভি এসব শুনছো না, রেডিও টিভি, ঠিক আছে, রেডিওর সাথে টিভি। আর এমআরআই, আর আছে আর রেডিও, ঠিক আছে। এমআরআই, এমআরআই কোথায়, এমআরআই তে কি ব্যবহার করে, রেডিও ব্যবহার করে, ঠিক আছে। তারপর অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, রিমোট কন্ট্রোল, ফাইবার, তারপর ফিজিওথেরাপি, এটা মনে রাখতে পারো ফাফর, ঠিক আছে। অবলোহিত রশ্মি মনে রাখতে পারো ফাফর দা, অবলোহিত রশ্মি, ফাফর, ঠিক আছে। রথ হলো রিমোট কন্ট্রোল, তারপর হলো ফটো হলো ফাইবার, ঠিক আছে। আর এই ফটো হলো ফিজিওথেরাপি। আর অতিবেগুনি এটা জালটাকে শনাক্ত করেন, ঠিক আছে, অতিবেগুনি জালটাকে শনাক্ত করেন। আর এক্স রে তো এক্স রে চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করে, এক্স রে জানোই আসলে। নেক্সট আসি আমরা।
আচ্ছা, বলছে নিচের পূর্ণশীর তরঙ্গ সংখ্যা বেশি। তরঙ্গ সংখ্যা, এই জিনিসটা দেখো, পূর্ণশীর তরঙ্গ সংখ্যা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা হলো নিউ বার, তরঙ্গ সংখ্যাকে নিউ বার, নিউ বার মানে কি 1/λ, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে সেটা তরঙ্গ সংখ্যা বেশি হবে। এটা কমলে তো এটা বাড়বে, তাই না? যার তরঙ্গ দৈর্ঘ্য কম, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম কোনটা? ওই নেমনিতে মনে করো মগারঞ্জন অতি দুশ্মন, আচ্ছা দেখি কোনটা পাই। তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু প্রথম দিকের না, মগারঞ্জন, ঠিক আছে, দেখো রঞ্জন, রঞ্জন মানে কি এক্স রে, এক্স রে, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখানে যদি মহাজাগতিক থাকতো তাহলে মহাজাগতিক উত্তর হতো, ঠিক আছে। নেক্সট আসি, এগুলো আচ্ছা এটাও দেখো, এটা ম্যাথ, ম্যাথ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওইটা সে শক্তি বের করতে বলছে, ই বের করতে বলছে, ঠিক আছে। কি বের করতে বলছে? ই, ই এর ক্ষেত্রে কি সূত্র? এসসি ডিভাইডেড ল্যামডা, ঠিক আছে। ই কি ছিল? এসসি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা ক্যালকুলেশন আমি করে দেখি, ঠিক আছে। ইজ ইকুয়াল এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ কি ছিল? 6.626, 6.626 ইনটু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34। প্লাঙ্কের ধ্রুবক একক কি? জুল সেকেন্ড, মনে রাখো কিন্তু। এইচসি ডিভাইডেড বাই ল্যামডা, সি মানে কি? আলোর বেগ, আলোর বেগ কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার? 820, 820 ন্যানোমিটার, 820 ন্যানোমিটার, 820 ন্যানোমিটার, 820 ন্যানোমিটার মানে কি 10 ইনভার্স 9 মিটার। 1 ন্যানোমিটার সমান কত? 10 ইনভার্স 9 মিটার। ডাইরেক্ট লিখে ফেললাম 10 ইনভার্স 9, ঠিক আছে। এখন এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব দেখো। 820 নিচে এত বড় সংখ্যা আমার রাখা যাবে না, ছোট করে আনতে হবে। 2 ঘর আমি সামনে আনলাম, 2.2 ঘর আমি সামনে আনলাম, ধর আমি এখানে একটা দশমিক দিলাম, তাহলে আমার 100টা গুণ করতে হবে না। 2 ঘর আনছি এই জন্য 2 ঘর, 10 এর উপরে পাওয়ার 2, 2 ঘর সামনে আনলাম, 10 এর উপরে পাওয়ার 2 দিলাম, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস, এখন 10 ইনভার্স 9 আর 10 টু দি পাওয়ার 10 স্কয়ার কত হয়? 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে। 10 ইনভার্স 9 আর 10 টু দি পাওয়ার 2, এটা কিভাবে করে এটা তো আসলে জানো। এই 10 ইনভার্স 9 প্লাস 2 কত হবে? 10 ইনভার্স 7, বুঝলাম, এটা 10 ইনভার্স 7 হবে, 10 ইনভার্স 7 হবে। এটা দেখো 10 ইনভার্স 7, এটা লিখতে পারি আমি 10 ইনভার্স 7। কিভাবে ক্যালকুলেশন করতেছি খেয়াল করে একটু না। 10 ইনভার্স 7, এটা যখন উপরে চলে যাবে কি হবে? প্লাস হয়ে যাবে না, 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে। আবার বুঝলাম, এটা যখন উপরে চলে যাবে 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, ইনটু 10 টু দি পাওয়ার 7। এই ক্যালকুলেশনগুলো আমরা করে ফেললাম। আবার দেখো এটা 3 তিরিক্ষা মানে 9 এর একটু কম আছে, ঠিক আছে। আমরা কি জানি 3 তিরিক্ষা 9 না, 3 তিরিক্ষা 9, আমি এটাকে 9 ধরলাম, ঠিক আছে, 9 ধরলাম, 3 তিরিক্ষা 9 হয়, ঠিক আছে। আবার 3 দুগুণে 6, 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং অ্যান্সার। আর কি আছে দেখালাম, 8 7 15, এটা করলে পাওয়ারের খেলা, 10 এর পাওয়ার কত এটার খেলা, ঠিক আছে। 2 পয়েন্ট সামথিং আমি ধরলাম, ইনটু 8 7 কত? 15, ঠিক আছে, 8 7 15, 10 টু দি পাওয়ার 15। আর এখানে কত আছে? 10 ইনভার্স 34, এটা কত হবে দেখো, 10 ইনভার্স 34 প্লাস 15 কত হবে? 10 ইনভার্স 19। তাই অ্যান্সার কত হবে? 2 পয়েন্ট সামথিং মানে কিছু একটা, 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19। এখন এটা অপশনে কি আছে দেখি, এই দেখো 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19। আর এটা কিন্তু 2 পয়েন্ট সামথিং 10 ইনভার্স 18, আমি কত পেয়েছিলাম? 10 ইনভার্স 19। আমি এটা কিন্তু 24 পয়েন্ট, 2 পয়েন্ট না, 24 পয়েন্ট। দেখো 10 ইনভার্স 19 দিছে কিন্তু 24 পয়েন্ট দিছে, ঠিক আছে। অপশনগুলো ভালো করে খেয়াল দেখো, কি পাইছিলাম? 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19, এই দেখো 2 পয়েন্ট সামথিং ইনটু 10 ইনভার্স 19 বা 19, ঠিক আছে। নেক্সট আসি আমরা, আর প্লাঙ্কের ধ্রুবক এগুলো মোটামুটি পড়ছই, ঠিক আছে। আর এখান থেকে একটা লাইন পড়তে পারে, 1 মোল ইলেকট্রন শক্তিকে 1 আইনস্টাইন বলে, 1 মোল ইলেকট্রন শক্তিকে 1 আইনস্টাইন বলে, ঠিক আছে। এখানে লাইনটা আছে, 1 মোল ইলেকট্রন শক্তিকে 1 আইনস্টাইন বলে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দৃশ্যমান বর্ণালী, এটা জাস্ট দেখতে পারে লাইনটা। বর্ণালী মাপার যন্ত্রকে বলা হয় স্পেকট্রোমিটার, ঠিক আছে, স্পেকট্রোমিটার। নেক্সট আসি আমরা, আচ্ছা হাইড্রোজেন বর্ণালীতে কি কি বর্ণ পাওয়া যায় এটাও জাস্ট দেখো একবার, অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে তো পড়া লাগবে না। আচ্ছা, 2টি হলুদ বর্ণালী পাওয়া যায়, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড, ওটাতে যদি আলো পাস করা হয় তাহলে 2টি হলুদ বর্ণালী পাওয়া যায়। এর মানগুলো দেখো, 589.6 আর 590, 2টা হলুদ বর্ণালী পাওয়া যায়। একটা তরঙ্গ দৈর্ঘ্য 589.6 আর একটা হলো 590। আচ্ছা কিন্তু কিছু লাগবে না এগুলো, নিচে আসি। আচ্ছা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে।
লাইম্যান সিরিজ, বামার সিরিজ এগুলো অনেক ইম্পর্টেন্ট। রিডবার্গ দুবকের এটা মানটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইটা বলতেছি, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ। আমি এই তিনটা মনে রাখতাম, ঠিক আছে? লাই দেয় বাপ, ঠিক আছে? প্রথম তিনটা, আর বাকিগুলো এমনি মনে এসে পড়তো। লাই দেয় বাপ, ঠিক আছে? লাইতে হলো লাইম্যান সিরিজ, আর বাপ হলো বামার সিরিজ আর প্যাশন সিরিজ, বাকি হলো ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ আর হ্যামফ্রি সিরিজ। এখন লাইম্যান এটা মনে রাখতে হবে, সিরিয়ালটা মনে রাখতে হবে কিন্তু। এখন লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 N2, আর বামার সিরিজের ক্ষেত্রে N1 2, আর প্যাশন সিরিজের ক্ষেত্রে N1 3। এটা কি বোঝায়? অর্থাৎ ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, ঠিক আছে? ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। উচ্চ শক্তি স্তরের মান ধরলাম N2, ঠিক আছে? N2 থেকে একে আসলে সেটাকে বলছি আমরা লাইম্যান সিরিজ। N2 থেকে একে আসলে আমরা বলতেছি লাইম্যান সিরিজ। আবার N2 যে কোনো উচ্চ শক্তি স্তর, যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে সেক্ষেত্রে আমরা বলতেছি বামার সিরিজ, ঠিক আছে? এখন কোন সিরিজের জন্য কোন আলোটা উৎপন্ন হয়, অর্থাৎ বিকিরিত আলোটার বর্ণ কি সেটা লাইম্যান সিরিজের ক্ষেত্রে অতিবেগুনি, লাইম্যান সিরিজের ক্ষেত্রে অতিবেগুনি। আর বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান, বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান, বাকিগুলোর ক্ষেত্রে ডবল হইতো। লাইম্যান সিরিজের ক্ষেত্রে অতিবেগুনি, বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান, আর বাকিগুলোর ক্ষেত্রে ডবল হইতো, ঠিক আছে? আর যে রিডবার্গ দুবকের মান, ঠিক আছে? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি শুধু একটা মনে রাখতাম, রিডবার্গ দুবকের মান, ঠিক আছে? সেন্টিমিটার আছে, মিটার আছে, ন্যানোমিটার নিতে বলে, অনেক কিছু নিতে বলে। আমি শুধু আরএইচ এর মান কোন রাখতাম, আরএইচ বা রিডবার্গ দুবক, ঠিক আছে? 10968, 10968 এভাবে মনে রাখতাম, 10968, 10968 সেন্টিমিটার ইনভার্সন, 10968 সেন্টিমিটার ইনভার্সন। এখন এটাকে পাওয়ারে যদি করতে বলে, দেখো 1.0968, 1.0968 এভাবে করতে পারবো না 10 টু দি পাওয়ার করে, ঠিক আছে? এভাবে করবা, এতটুকু মনে রাখবা। আর এইচ ইকুয়াল 10968, আর এইচ ইকুয়াল 10968, 10968 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে? এই আর এইচ এর মান 10968। এই দেখো 10968, 967, সরি 10967 আমি লিখছিলাম প্রবাবলি। আর এইচ ইকুয়াল 10967, 10967, 10967, 678, ঠিক আছে? 678 আর আগে নয়, 678 আর আগে নয়, সেন্টিমিটার ইনভার্স 1। আর এটাকে যদি পাওয়ারে বলে তখন এই যে 1.0 এভাবে লেখা। আচ্ছা এটা করে দিই, 10968, মানে যত ঘর আগে গেছে ততটা ততটা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘর আগে গেছে, 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? এভাবে। আর দেখো আর কিছু দেখাই দেখেন দিয়া, সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে যদি মিটার নিতে বলে, সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে কি করতে হয় বলতো কি? সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 ভাগ করতে হয় না? 100 ভাগ করতে, কিন্তু এখানে আছে কি সেন্টিমিটার ইনভার্স 1, ইনভার্স মানে আমার উল্টা করতে হবে। এখন যদি আমি মিটার ইনভার্স 1 নিতে হয় আমার 100 গুণ করতে হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, 100 গুণ করতে হবে। এখন যদি আমি মিটার নিতে চাই তাহলে 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার, দুইটা 10 স্কয়ারটা যদি গুণ করি তাহলে হবে 10 টু দি পাওয়ার 7, আর মিটার ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা পারবা, এই জিনিসটা তোমরা পারবা। নেক্সট আসি আমরা। আচ্ছা এখানে ম্যাথ আছে, তাহলে করার দরকার নেই, সব ম্যাথ করা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা মার্কারি, ঠিক আছে? এটা দেখো মেডিকেল আসছে, মার্কারি গেলে অনেকগুলো বর্ণ পাওয়া যায়। এটা একটা তোমাদের কি কি বর্ণ পাওয়া যায়? লাক্স, কি বর্ণ পাওয়া যায়? লাক্স। মার্কারির জন্য কি? মার্কারিতে লাক্স, লাক্স লাল কমলা সবুজ, লাক্স লাল কমলা সবুজ। মার্কারিতে কি কি বর্ণ পাওয়া যায়? মার্কারির জন্য, মার্কারি অনেকগুলো রেখার মধ্যে সবুজ কমলা আর লাল, সবুজ কমলা আর লাল, রতে লাল কত কমলা শত সবুজ, ঠিক আছে? দেখো আর স্টোন শিয়ার। নেক্সট আসি আমরা, বোর পরমাণু এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা এখান থেকেই দেখো N3 থেকে N2 তে আসলে কি বর্ণ উৎপন্ন হয়, তারপর N4 থেকে N2 তে আসলে, N5 থেকে N2 তে আসলে, N6 থেকে N2 তে আসলে কি বর্ণ উৎপন্ন হয়, এটা আমি কিভাবে মনে রাখতাম? 7421, 7421 এভাবে মনে রাখতাম আমি, 7421, 7421। দেখো এটা N3 থেকে N2 তে, আবার N4 থেকে এই N1 কিন্তু সেম, আর এখানে N2 তে এক এক করে বাড়তেছে, ঠিক আছে? 7421 কি? এই দেখো আমরা কি বলছিলাম, বেনি আশকলা আছে, এখানে লিখে এটা বেনি আশকলা না, বেনি আশকলা, বেনি আশ কলা। এটাকে যদি 1 দাও 2 দাও 3 দাও 4 দাও আস, আচ্ছা বেনি আস 4 5 6 7 আস কলা, 4 5 6 7। এখন দেখো 7 মানে কি? লাল, এই 7 মানে লাল। আবার 4 মানে কি? নীলাভ সবুজ। এই দেখো 4 মানে নীলাভ সবুজ, কোথায় গেল? এই যে বেনি আস ঠিক আছে? শত হলো সবুজ, শত হলো সবুজ, এটা ময়ের মতো হয়ে গেছে, এটা দেখি বেনি আস কলা, বেনি আস কলা। আচ্ছা প্রথম লিখে কাজে লিখে, এটা বুঝে বুঝে গেছে।
বেনি আস হ বলা ঠিক আছে। এই বতে এক দিবা 1 2 3 4 5 6 7 7 মানে হলো এই যে লাল, তারপর 4 4 মানে হলো নীলাভ সবুজ ঠিক আছে। তারপর 7 4 2 1 2 মানে হলো নীল আর 1 মানে হলো বেগুনি ঠিক আছে। এই 7 4 2 1 ঠিক আছে, এই মনে রাখতে পারো। আচ্ছা নেক্সট আসি আমরা, এখান থেকে তেমন কিছু দেখার নাই, কিছু আছে না। নেক্সট দিকে আমরা, আচ্ছা জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করে, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করে, এতটুকু মনে রাখি শুধু। আর এখানে একটা ফসফোর নামক পদার্থ দেওয়া থাকে ঠিক আছে, ফসফোর নামক পদার্থ, এই যে দেখো, আর কিছু লাগবে না এখান থেকে। নেক্সট আসি, প্রতিপ্রভা বা অনুপ্রভা ঠিক আছে, এটাও একটু রিডিং করো। প্রতিপ্রভা বা অনুপ্রভা, প্রতিপ্রভা মানে রাখবা অল্প সময়, প্রতিপ্রভা পরক্ষণ, প্রতিপ্রভা পরক্ষণ, প্রতিপ্রভা পরক্ষণ মানে প্রতিপ্রভাতে অল্প সময় আর অনুপ্রভাতে বেশি সময় লাগে। এখন প্রতিপ্রভা অল্প সময় কি ইলেকট্রন স্পিন পরিবর্তন হতে পারবে নাকি বেশি সময় লাগবে ইলেকট্রন স্পিন পরিবর্তন হতে? প্রতিপ্রভা কি বলছি অল্প সময়, আর অনুপ্রভা কি বলছি বেশি সময়। এখন অল্প সময় ইলেকট্রন স্পিন পরিবর্তন হতে পারবে না ঠিক আছে, এই জন্য প্রতিপ্রভাতে ইলেকট্রন স্পিন অপরিবর্তিত থাকে আর অনুপ্রভাতে ইলেকট্রন স্পিন পরিবর্তিত হয় ঠিক আছে। এই যে লাইনটাই, প্রতিপ্রভাতে ইলেকট্রনের স্পিন অপরিবর্তিত থাকে আর অনুপ্রভাতে ইলেকট্রনের স্পিন পরিবর্তিত হয় ঠিক আছে। এখান থেকে কিছু লাগবে না। এই যে আইআর ঠিক আছে, আইআরটা ইম্পর্টেন্ট, আইআরটা ইম্পর্টেন্ট, আইআরটা ইম্পর্টেন্ট। নিয়ার আইআর ঠিক আছে, নিয়ার আইআর তিন ভাগ করে, একটা নিয়ার আইআর, মিডল আইআর আর ফার আইআর, নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। আমি যেমন দেখলাম 780 থেকে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে, 780 থেকে 2500, 2500 থেকে 25,000 আর ফার আইআর 25,000 থেকে বেশি ঠিক আছে। 780 থেকে 2500, 2500 থেকে 25,000 আর 25,000 থেকে বেশি। এখন মিডল আইআরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মিডল আইআর হলো জৈব যৌগের কার্যকরী মূলক, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? মিডল আইআর। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? মিডল আইআর ঠিক আছে। আর যে দেহ থেকে যে রশ্মি বের হয় ওটাও মিডল আইআর, ওটা হলো 8,000 থেকে 12,000, 8,000 থেকে 12,000 তরঙ্গ দৈর্ঘ্য, যে দেহ থেকে যে মিডল আইআরটা বের হয় ঠিক আছে। এই যে দেহ থেকে যে আইআর সেটা বের হয় সেটা হলো মিডল আইআর, দেহ থেকে যে আইআর সেটা বের হয় সেটা হলো মিডল আইআর, ওটা তরঙ্গ দৈর্ঘ্য কত? 8,000 থেকে 12,000, 8,000 থেকে 12,000 ন্যানোমিটার। আচ্ছা চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর এগুলো ব্যবহার, এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপর লেজার পদ্ধতি, লেজার পদ্ধতি একটা মনে রাখবা, উদ্দীপনা শব্দ থাকবে, উদ্দীপনা শব্দটা থাকবে। আর এখানে একটা জিনিস দেখো, ফার আইআর ঠিক আছে, ফার ফার 4 ঠিক আছে, এফ এ ফার, এফ এ 4 মানে 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত যেতে পারে। তারপরে এগুলো কি কি কাজ আছে সবগুলো করবা। এই ডট ইমিশন পদ্ধতি ব্যবহার করা হয়, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি ঠিক আছে। তারপর চিকিৎসা ক্ষেত্রে ফার আইআর ব্যবহার, লো ইমিশন ব্যবহার ঠিক আছে, ব্যবহারগুলো পড়বা। তারপর রোগ নির্ণয় এমআরআই পদ্ধতি ঠিক আছে, এমআরআই পদ্ধতি, এমআরআই ফুল ফর্মটা লাগবে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ঠিক আছে, এমআরআই ফুল ফর্মটা লাগবে, বাংলা ফুল ফর্মটা লাগবে, চুম্বক অনুরণন প্রতিছবিকরণ ঠিক আছে, বাংলা শব্দটা লাগবে, এটা চুম্বক অনুরণন প্রতিছবিকরণ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ঠিক আছে, এমআরআই। এটা কিন্তু আসছিল, দেখছো পুনরূপ আসছিল মেডিকেলে 1516-তে। আচ্ছা এনএমআই এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ধরো কি বলে বিজোড় ইলেকট্রন, বিজোড় প্রোটনযুক্ত পরমাণু, বিজোড় প্রোটনযুক্ত পরমাণু, বিজোড় নিউট্রন বা প্রোটনযুক্ত পরমাণু। এমআরআই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এনএমআর পরমাণু, বিজোড় প্রোটনযুক্ত পরমাণু, বিজোড় প্রোটন বা নিউট্রনযুক্ত পরমাণু, বিজোড় প্রোটন নিউট্রনযুক্ত পরমাণু কি বলছি? এ ধরো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1 এটার মধ্যে প্রোটন কয়টা আছে? একটা না। তারপর ধরো নাইট্রোজেন 7, প্রোটন কয়টা আছে? 7টা। এটা কি বিজোড় সংখ্যা না? একসাথে এগুলো বিজোড় সংখ্যা না। তো এমআরআই ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? এনএমআর পরমাণু বা বিজোড় প্রোটন বা নিউট্রনযুক্ত পরমাণু ঠিক আছে, এই বিজোড় প্রোটন বা নিউট্রনযুক্ত পরমাণু। আর আমাদের শরীরে যে পানি আছে 70% পানি ঠিক আছে, ওর মধ্যে তো পানি H2 ঠিক আছে, ওটার থেকে H+ বের হয়, বা হাইড্রোজেন যেটা হোক, হাইড্রোজেন ওটার মধ্যে কি কত? প্রোটন সংখ্যা কত? 1। অর্থাৎ আমাদের শরীরে এনএমআর পরমাণু বা বিজোড় ইলেকট্রন, বিজোড় প্রোটন বা নিউট্রনযুক্ত পরমাণু আছে, সেটা হলো কি? হাইড্রোজেন। এটা আমাদের শরীরে ঠিক আছে। এখন ওই যে এমআরআই মূলনীতি এটা লাগবে না, বাধ্য। আচ্ছা এমআরআই এটা একটু বলো, এমআরআই যন্ত্রে শক্তিশালী চুম্বক থাকে আর হার্ট পেসমেকার মানে কৃত্রিম হার্ট ঠিক আছে, কৃত্রিম হার্ট যাতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এমআরআই ব্যবহার করা একটু ঝুঁকিপূর্ণ ঠিক আছে। যাদের কৃত্রিম হার্ট বা হার্ট স্থানান্তর করা হয়েছে মানে কৃত্রিম হার্ট বসানো হয়েছে তাদের জন্য এমআরআই ব্যবহার করা যাবে না ঠিক আছে। আর শিখা পরীক্ষায়
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিক্ষা পরীক্ষায় কোনটা কি বর্ণ দেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শিক্ষা পরীক্ষায় কোন মৌলটা কি বর্ণ দেয়। আচ্ছা এখানে আসি, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যেমন 3 স্টার দাও, ঠিক আছে। দেখো কতবার প্রশ্ন আসছে, 23-24 আসে, 19-20 আসছে, 18-19 আসছে, 19-20 আসছে, ঠিক আছে। অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। শিক্ষা পরীক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমি আসি, মানে কোনটা কি। খালি চোখেরটা প্রথম দেখো, খালি চোখেরটা প্রথম দেখো। খালি চোখ আমরা কি দেখি, খালি চোখেরটা বেশি দেয়, গ্লাসেরটা কম দেয়, খালি চোখেরটা বেশি দেয়। এই ব্লু গ্লাস এটা কম দেয়, ঠিক আছে। এটা বেশি ইম্পর্টেন্ট। সোডিয়াম, সাথে সোডিয়াম, দেখো সোডিয়াম নামের সাথে মিল আছে। সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম সোনালী হলুদ, মিল আছে না। সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম, সোডিয়ামকে বের করে সোডিয়াম না, সোডিয়াম। এই সোতে সোনালী হলুদ, সোডিয়াম কি বর্ণ দেবে, সোনালী হলুদ। পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস মানে একবার কালো বেগুন, কালো বেগুন, কালো বেগুন, কালো বেগুন। পটাশিয়াম প্লাস কালো বেগুন, কালো বেগুন। অর্থাৎ পটাশিয়াম প্লাস দিবে বেগুনি কালার, পটাশিয়াম প্লাস দিবে কি বেগুনি কালার। আর ক্যালসিয়ামটা মনে রাখো ইটের মতো লাল, ক্যালসিয়ামটা কি ইটের মতো লাল। ফার্স্ট আমি খালি চোখে বলতেছি, ঠিক আছে। ক্যালসিয়াম কি ইটের মতো লাল, ক্যালসিয়াম ইটের মতো লাল। আর কপার, তুতে পারছো না, কপার সালফেট পাঁচানো পানি, ওটা বর্ণ কি ছিল নীল, ওটা সবাই জানো। কপার সালফেট পাঁচানো পানি, ওটা বর্ণ ছিল নীল। আর তাহলে কপার আয়ন এটা কি বর্ণ দেবে, নীলাভ, নীলাভ সবুজ। কপার আয়ন কি বর্ণ দেবে, নীলাভ সবুজ। কপার আয়ন কি বর্ণ দেবে, নীলাভ সবুজ। আর কয়েকটা জিনিস আছে, সেটা লিথিয়াম, ঠিক আছে। লিথিয়াম এটাই বলে কবি স্যার বলেছে, ঠিক আছে। লিথিয়াম দিবে লাল বর্ণ, লিথিয়াম দিবে কি লাল বর্ণ, লিথিয়াম দিবে কি লাল বর্ণ। তারপর আরেকটা আছে রুবিডিয়াম, 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 রুবিডিয়াম মানে একবার রেড বেগুন। রুবিডিয়াম কি রেড বেগুন, রেড বেগুন, রেড বেগুন, ঠিক আছে। রুবিডিয়াম কি বর্ণ দিবে, লালচে বেগুনি। রুবিডিয়াম দিবে লালচে বেগুনি, লালচে বেগুনি, লালচে বেগুনি, লালচে বেগুনি। তারপর আরেকটা আছে সেটা হলো বেরিয়াম, ঠিক আছে। বেরিয়াম, বেরিয়াম, বেরিয়াম এটা মানে কাঁচা আপেলের মতো সবুজ। বেরিয়াম কি কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো সবুজ। এগুলো কবি স্যার বয়ে আছে, ঠিক আছে। এখানে নাই, কাঁচা আপেলের মতো সবুজ বর্ণ, ঠিক আছে। আচ্ছা কোবাল্ট ব্লু গ্লাস, ঠিক আছে। এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু এখানে দিয়ে দিতে পারে, ঠিক আছে। মনে রাখবা গ্লাসে শোকের বর্ণ নাই, গ্লাসে শোকের বর্ণ এই লাইনটা মনে রাখবা। গ্লাসে শোকের বর্ণ নাই, এই লাইনটা কি বুঝাইতেছি, গ্লাসে শোকের বর্ণ নাই, এই লাইন মনে রাখবা। গ্লাসে শোকের বর্ণ নাই, শোকের বর্ণ নাই, শোকের বর্ণ নাই। গ্লাস দেওয়া হলো কোবাল্ট ব্লু গ্লাস, ঠিক আছে। কোবাল্ট ব্লু গ্লাস, কোবাল্ট ব্লু গ্লাস, কোবাল্ট ব্লু গ্লাস। গ্লাস দেওয়া হলো কোবাল্ট ব্লু গ্লাস। আর এই সোডা হলো সোডিয়াম, আর কথা হলো কপার, ঠিক আছে। সোডা হলো সোডিয়াম, কপার। অর্থাৎ কোবাল্ট ব্লু গ্লাসে সোডিয়াম আর কপার এটা হলো বর্ণহীন, বর্ণ প্রদর্শন করে না। এরপর আসি নেক্সট ইম্পর্টেন্ট সেটা হলো দ্রাব্যতা, ঠিক আছে। দ্রাব্যতা ইম্পর্টেন্ট আছে। দ্রাব্যতা কয়েকটা লেখো, সূত্র লেখো। এস, ঠিক আছে। এস ইকুয়াল এন বাই ভি, এটা তো পড়ছই। এটা কি এককে, মোল পার লিটার। এটা কি এককে, মোল পার লিটার, মোল পার লিটার। আরেকটা লেখো এম বাই ভি, এম বাই ভি এটা হলো গ্রাম পার লিটার। এটা কি গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার। এটা হলো মোল পার লিটার, এটা হলো গ্রাম পার লিটার। এটা দিয়ে ম্যাথ করতে হবে, আর কিছু না। আচ্ছা দ্রাব্যতা নির্ভরশীলতা, ঠিক আছে। 3টা বিষয়ের উপর নির্ভর করে, এটা দেখো। দ্রাব্যতা 3টা বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। দ্রবের আকৃতি, তারপর দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভর করে দ্রাব্যতাটা, ঠিক আছে। নিচে আসে, এগুলো লাগবে না। আচ্ছা গ্লোবাল লবণের সংকেত দেখো, গ্লোবাল লবণের সংকেত সোডিয়াম সালফেট ইন 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইন 10 অণু পানি, এটা গ্লোবাল লবণের সংকেত। গ্লোবাল লবণের সংকেত কি সোডিয়াম সালফেট ইন 10 অণু পানি, ঠিক আছে। আচ্ছা এটা হলো তোমার নরমাল সূত্রটা, ঠিক আছে। এস ইকুয়াল এম বাই ভি, এম বাই ভি। এটা জাস্ট মান বসাইছে। ও এটা এন বাই ভি, ঠিক আছে। এন বাই ভি তে এন হলো মোল সংখ্যা, আর ভি হলো আয়তন। মোল সংখ্যা আর আয়তন জাস্ট নরমাল সূত্র, এটা পারবা। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি এসপি আর কি আইবি, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল এখান থেকে ওটা চলে যাবো আমরা। দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল কি, দ্রাব্যতা গুণফল মনে রাখবো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। দ্রাব্যতা গুণফল কার ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। দ্রাব্যতা গুণফল হলো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আর হলো দুর্বল তড়িৎ বিশ্লেষক, কি বললাম, দ্রাব্যতা গুণফল। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি। ফার্স্ট হলো সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ওটা বলে আয়নিক গুণফল, ওটা দ্রাব্যতা গুণফল না, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। ওটা ক্ষেত্রে ব্যবহার করে দ্রাব্যতা গুণফল। আর হলো দুর্বল তড়িৎ বিশ্লেষক, দুর্বল তড়িৎ বিশ্লেষক, দুর্বল তড়িৎ বিশ্লেষক, দুর্বল
তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন দ্রাব্যতা গুণফলটা কি? ধরো যে কোনো একটা আমি বললাম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এটা তো তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য, এটার ক্ষেত্রে হবে না, ঠিক আছে। ধরো আমি বললাম সিলভার ক্লোরাইড, ঠিক আছে, সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, এটা যখন পানিতে বিয়োজিত হবে, পানিতে বিয়োজিত হবে উন্মুক্ত বিক্রিয়া, ঠিক আছে, সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস, সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস এভাবেই হবে। তাহলে এটা দ্রাব্যতা গুণফল হবে কেএসপি, ঠিক আছে, কেএসপি, এই সিলভারের ঘনমাত্রার গুণফল আর দ্রাব্যতার ক্লোরাইডের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে, এভাবে। এখন এখানে যদি একটা 2 থাকতো তাহলে 2টা পাওয়ার হয়ে যেত। এখন একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবা, শর্টকাটটা কি? ধরো যে কোনো একটা যৌগ, যে কোনো একটা যৌগ ধরলাম এপি এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ, বি কিউ, এপি বি কিউ, যে কোনো একটা যৌগ, ঠিক আছে। এটা দ্রাব্যতা কি হবে মনে রাখবা, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, মানে কিউর উপরে কিউ, আর অ্যাশের উপরে আমিও তুমি, অ্যাশের উপরে আমিও তুমি। কি বললাম? আমার উপরে আমি মানে পি এর উপরে পি, আর তোমার উপরে তুমি, কিউর উপরে কিউ, আর অ্যাশের উপরে আমিও তুমি। এখন এটা কি দেখো, যে কোনো একটা আমি কি নিলাম, যোগ নিলাম, ধরো একটা নিলাম, কি নিতে পারি, কপার, আচ্ছা কপার ক্লোরাইড নেই, ঠিক আছে, ধরো যে কোনো একটা বলো কপার ক্লোরাইড, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি বলে কেএসপি বের করো, কেএসপি, কেএসপি ফার্স্টে দেখো কি পি, পি মানে এখানে কত হয় 1, কি বলছে আমার উপরে আমি মানে 1 এর উপরে 1, 1 এর উপরে 1, তারপর তোমার উপরে তুমি মানে কিউ 2, 2 এর উপরে 2, আর অ্যাশের উপরে আমিও তুমি 2 আর 1, 2 2 মানে 4 4 কিউব, ঠিক আছে। এভাবে তুমি সহজে বের করতে পারবা, প্র্যাকটিস করে লগে লগে হবে। কেএসপি ইকুয়াল এখানে 1 আছে 1 এর উপরে 1, এখানে 2 আছে 2 এর উপরে 1, আর অ্যাশের উপরে 2 প্লাস 1, ঠিক আছে এইভাবে। আচ্ছা কয়েকটা সলভ করি আমরা তাহলে সোজা হবে, ঠিক আছে। এই এমআরআই, এমআরআই এর বাংলা কি বলছিলাম, নামটা ইম্পর্টেন্ট বলছিলাম, ঠিক আছে। চৌম্বক অনুরণন প্রতিচ্ছবিকরণ, চৌম্বক অনুরণন প্রতিচ্ছবিকরণ, চৌম্বক অনুরণন প্রতিচ্ছবিকরণ, ঠিক আছে। আচ্ছা কেএসপি থেকে আমরা কয়েকটা জিনিস প্র্যাকটিস করি, বক্স এমসিকিউ গুলো, ঠিক আছে। এখানে আসতেছি, বক্স এমসিকিউ প্র্যাকটিস করি, আর সেটা না, আচ্ছা নিচে আসি। এই যে কি বলছে, অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট, এটা কেএসপি বের করতে বলছে আমাকে, অ্যালুমিনিয়াম সালফেট এটা কেএসপি বের করতে বলছে। কি বলছিলাম, আমার উপরে আমি 2 এর উপরে 2 দিলাম, 2 এর উপরে 2, আবার 3 এর উপরে 3 ইনটু 3 এর উপরে 3, আর অ্যাশের উপরে 2 প্লাস 3, ঠিক আছে। আমার উপরে আমি, তোমার উপরে তুমি, অ্যাশের উপরে আমি আর তুমি, মানে 2 এর উপরে 2, 3 এর উপরে 3, আর অ্যাশের উপরে 2 প্লাস 3, 2 2 4, আর 3 9 27 ইনটু s টু দি পাওয়ার 5 হবে 108 s টু দি পাওয়ার 5। তাড়াতাড়ি করে ফেলতে পারছিস না, এভাবে করবা, ঠিক আছে। আবার নিচে আরেকটা আসি, সিলভার 2, ঠিক আছে, সিলভার 2 আর C2O4, এটার আমার কি বলছে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে, আবার কেএসপি, কেএসপি, ঠিক আছে। এই দেখো আমার উপরে আমি মানে কি 2 এর উপরে 2, 2 এর উপরে 2, আর এটা পুরাটা একটা মনে, ঠিক আছে, পুরাটা একটা চিন্তা করা হয়, পুরাটা হলো আলাদাভাবে বিয়োজিত হয়, 1 এর উপরে 1 ইনটু 1 এর উপরে 1, আর অ্যাশের উপরে 2 প্লাস 1 মানে কি 4s কিউব, এই যে 4s কিউব, এটা आंसर, ঠিক আছে। এরকম করে যেটাই দাও কেএসপি বের করতে পারবা, ঠিক আছে। এখন আবার আমরা উপরে আসি। আচ্ছা অতিপৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ, এর ক্ষেত্রে ক্রিয়া আছে হলো কেএসপি আর কেআইপি। কেআইপি কি বলছিলাম, আয়নিক গুণফল, কেআইপি কি বলছিলাম, আয়নিক গুণফল, আর কেএসপি কি বলছিলাম, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। এই কেএসপি হলো দ্রাব্যতা গুণফল আর কেআইপি হলো আয়নিক গুণফল। এই কেএসপি এটা হলো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এখন দেখো কেএসপি ইকুয়াল যদি কেআইপি হয়, শর্তগুলো ইম্পর্টেন্ট, কেএসপি ইকুয়াল যদি কেআইপি হয় তাহলে ওটা হলো সম্পৃক্ত দ্রবণ। এটা কি সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। কেএসপি গ্রেটার দেন, কেএসপি গ্রেটার দেন যদি কেআইপি হয়, কেএসপি গ্রেটার দেন যদি কেআইপি হয় তাহলে সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ। সেটা কি অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। আবার কেআইপি গ্রেটার দেন যদি কেএসপি হয়, কেআইপি গ্রেটার দেন যদি কেএসপি হয়, কেআইপি গ্রেটার দেন যদি কেএসপি হয় সেটা হলো অতিপৃক্ত দ্রবণ। সেটা কি অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। এই কেএসপি ম্যাথ গুলো প্র্যাকটিস করো, কেএসপি ম্যাথ গুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। নিচে আসি, আচ্ছা এনএমআর সক্রিয় পরমাণু কি বলছিলাম, এনএমআর কি পরমাণু, বিজোড় ইলেকট্রনযুক্ত যে বিজোড় প্রোটন যুক্ত যে পরমাণুটা, ঠিক আছে। এখানে বিজোড় প্রোটন যুক্ত পরমাণু একটি আছে, দেখো হাইড্রোজেন,
বাকি সব দেখে দেখো, কার্বনের কয়টা 6টা জোর, অক্সিজেন কয়টা 8টা, প্রোটন সংখ্যা, আবার সালফারের কয়টা 16টা, সবগুলো জোর, একমাত্র হাইড্রোজেনের বিজোড়। আচ্ছা আমরা নিচে আসি, ঠিক আছে, আর দেখি দুই একটা ম্যাট পাই কিনা বক্স এমসিকিউ, পাইলে করে দিতেছি। আচ্ছা দেখো, অদক্ষেপের শর্ত কি বলছিলাম, অদক্ষেপের শর্ত, অদক্ষেপ কখন হয়, যখন অতিবৃত্ত হয়। অতিবৃত্ত শর্তটা কি ছিল, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হলে অদক্ষেপ করবে, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, এই দেখো কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, কেআইপি গ্রেটার দ্যান যদি কেএসপি তাহলে অদক্ষেপ করবে। নেক্সট, আচ্ছা এটা লাগবে না, নেক্সট আসি। আচ্ছা সমায়ন প্রভাব, ধরো দুইটা তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়েছে, ঠিক আছে, দুইটা তড়িৎ বিশ্লেষ্য বিয়োজনের ফলে একটা আয়ন যদি উভয় পদার্থ থেকে উৎপন্ন হয়, একটা কমন আয়ন, তাহলে ওই পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় কিন্তু দ্রাব্যতা গুণফল সেম থাকে। সমায়ন প্রভাবের ক্ষেত্রে এত কি মনে রাখবা, দ্রাব্যতা হ্রাস পায় কিন্তু দ্রাব্যতা গুণফল সেম থাকে, দ্রাব্যতা হ্রাস পায় কিন্তু দ্রাব্যতা গুণফল সেম থাকে, অর্থাৎ অ্যাশ হ্রাস পায়, অ্যাশ কমে যায়, সমায়ন প্রভাবে অ্যাশ কমে যায়, কিন্তু কেএসপি আনচেঞ্জড, দ্রাব্যতা গুণফল আনচেঞ্জড। নিচে আসি, এগুলো just একবার রিডিং দিতে পারো, ঠিক আছে, পারবা, বুঝবে, এনে পারবে তুমি। আচ্ছা এই দেখো আরেকটা, এটার কেএসপি বের করতে বলছে, এটা বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে, কেএসপি বের করতে বলছে, কেএসপি কিভাবে বের করবো, এই 2 এর উপরে 2 ইন্টু 3 এর উপরে 3, মানে কি আমার উপরে আমি, তোমার উপরে তুমি, আর এর উপরে আমি তুমি, 2 + 3, ঠিক আছে, মোট হবে 108 s টু দি পাওয়ার 5, 108 s টু দি পাওয়ার 5 গুণ করা, 108 s টু দি পাওয়ার 5। আচ্ছা এই ম্যাথগুলো করো, আর নেক্সট চলে যাও, এখন আর দেখার সময় নেই। আচ্ছা আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, ঠিক আছে, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এগুলো ইম্পর্টেন্ট আছে। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এখন পানিতে অদ্রবণীয় কিছু আছে, ঠিক আছে, পানিতে অদ্রবণীয় কিছু লবণ আছে। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস লিখে দিই তোমাদের, ক্যাস্ট্রোবিয়ার মানে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ক্যাস্ট্রোবিয়ার মানে বেরিয়াম, ক্যাস্ট্রোবিয়ার পাবে, যেমন ক্যাস্ট্রোবিয়ার পাবে, এই চারটার সালফেট লবণ অদ্রবণীয়, এই চারটার সালফেট লবণ অদ্রবণীয়, মানে হলো ক্যালসিয়াম সালফেট, যদি বলে এটা অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, ক্যাস্ট্রোবিয়ার এটার সালফেট লবণ পানিতে অদ্রবণীয়, আবার যদি প্লাম্বাম সালফেট, ঠিক আছে, এটাও পানিতে অদ্রবণীয়, পানিতে কি অদ্রবণীয়, ঠিক আছে। আর হাইড্রেশন এগুলো বেশি দেখা লাগবে না, এখান থেকে জাস্ট এই লাইনগুলো পড়ো, দেখো ওই যে প্লাম্বাম ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবণীয় হয়, ঠিক আছে, আবার সিলভার ক্লোরাইড অদ্রবণীয় কিন্তু সিলভার ফ্লোরাইড দ্রবণীয়, এই জিনিসগুলো দেখো। তারপরে এখানে একটা ব্যতিক্রম আছে, এই যেটা, ঠিক আছে, এটা হলো তোমার ফাজানের পোলারাইজ নীতির মাধ্যমে একটা হয়, কিন্তু আসলে হয় হলো যেটা, ব্যতিক্রমটা দেখে রেখো, ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট। আচ্ছা এটা গেল, এরপর আমরা আয়ন শনাক্তকরণ, ঠিক আছে, আয়ন শনাক্তকরণটা ইম্পর্টেন্ট, আয়ন শনাক্তকরণের মধ্যে কি পদক্ষেপ পড়ে বা কোন কালারের পদক্ষেপ পড়ে, ঠিক আছে, কি পদক্ষেপ পড়ে বা কোন কালারের পদক্ষেপ পড়ে। ফার্স্টে কপার শনাক্তকরণ, ঠিক আছে, কপার শনাক্তকরণ, এটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, আর গাঢ় নীলবর্ণের পদক্ষেপ পড়ে। আবার যদি পটাশিয়াম ফেরোসায়ানেট, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট ব্যবহার করে তাহলে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়ে। আচ্ছা পটাশিয়াম ফেরোসায়ানেট আর পটাশিয়াম ফেরিসায়ানেট, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট আর পটাশিয়াম ফেরিসায়ানেট নিচে আছে, দেখা এটা, এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট আর পটাশিয়াম ফেরিসায়ানেট, ঠিক আছে, এটার মধ্যে ফেরাস মানে ফেরাম বা আয়রনের এটা জারণ সংখ্যা কত আর এটার মধ্যে জারণ সংখ্যা কত, এটা দেখো, এটা +3 আর পুরাটা হলো -3, ঠিক আছে, এই পুরাটা হলো -3 আর এটা তো -1, সায়ানাইড হলো -1, -6, ঠিক আছে, -6, এটা যদি আমরা x ধরি, x -6 ইকুয়াল কত, এই যে -3, ওই সাইডে যে জায়গায় x এর মান হলো +3, ঠিক আছে, একটু খেয়াল দেখো, এখানে f এর জারণ সংখ্যা হলো +3
আর এখানে প্রাইমারি জার্নালিজম গুলো +2 পটাশিয়াম ফেরিসায়ানাইড, ঠিক আছে। গেল এই দুটা। আর কোনটা কি বর্ণ দেয়, ঠিক আছে, এগুলো দেখো কোনটা কি বর্ণ দেয়। যেমন এটা বর্ণহীন, তারপর সিজিয়াম, যখন অ্যামোনিয়াম সায়ানাইড ব্যবহার করা হয় তখন Fe3+, এটা হলো রক্তলাল বর্ণ দেয়, এটা হলো বর্ণহীন বর্ণ দেয়। আর বেশিরভাগ দেখবা সাদা বর্ণ দেয়, ঠিক আছে, বেশিরভাগ হলো সাদা বর্ণ দেয়, বেশিরভাগ হলো কি সাদা দক্ষেপ দেয়, সাদা দক্ষেপ, সাদা দক্ষেপ, এই সাদা দক্ষেপ, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা জেলির মতো সাদা দক্ষেপ, অদক্ষেপটা দেয় সাদা, আর এটা জেলির মতো সাদা, ঠিক আছে। অ্যালুমিনিয়ামটা কি জেলির মতো সাদা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যামোনিয়াম অক্সালেট, ঠিক আছে, অ্যামোনিয়াম অক্সালেট ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট ক্যালসিয়ামেরটা আর সোডিয়ামেরটা, ঠিক আছে, ক্যালসিয়ামেরটা সোডিয়াম অ্যান্টিমোনেট, সোডিয়ামেরটা কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা সংকেত ইম্পর্টেন্ট, পটাশিয়াম পাইরো, দেখো এটাতে প্রশ্ন আসছে। সোডিয়ামেরটা আর ক্যালসিয়ামেরটা ইম্পর্টেন্ট, সোডিয়ামেরটা আর ক্যালসিয়ামটা ইম্পর্টেন্ট। আর নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ তো অনেক অনেক, নেসলার দ্রবণ পড়তে হবে। নেসলার দ্রবণ ফার্স্টে কি বলবা, নেসলার দ্রবণটা কি শনাক্ত করা হয়, অ্যামোনিয়াম প্লাস, নেসলার দ্রবণটা কি শনাক্ত করা হয়, অ্যামোনিয়াম প্লাস। আর নেসলার দ্রবণের সংকেতটা কি পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট, টেট্রাহাইড্রো মার্কিউরেট, ঠিক আছে। এই যে পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট, এটা হলো নেসলার দ্রবণের সংকেত, ঠিক আছে। I4 মার্কিউরেট, মার্কারি আর পটাশিয়াম, ঠিক আছে। এখানে লাগবে না বেরিয়াম সালফেট, ঠিক আছে, এটা পানিতে অদ্রবণীয়, এটা মনে রাখো, তাই অদ্রবণীয়, এটা অদ্রবণীয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মানে অ্যাকুয়াস সলিউশনের সাথে এটা অদ্রবণীয় হয়। কি বলছিলাম যে ক্যাস্ট্রোবিয়ার, ঠিক আছে, ক্যাস্ট্রোবিয়ার এটা সালফেট লবণ, পানিতে অদ্রবণীয়। নিচে আসি, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো জাস্ট পড়ে কোনটা শনাক্ত করার জন্য কি ব্যবহার করা হয়। যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড কি শনাক্ত করেছিলাম, ফেরাম 3+, ফেরাম 2+, ওইগুলো পড়তে হবে, ঠিক আছে। কোনটা কি শনাক্ত করি আমরা। আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট আর সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ঠিক আছে, এটা সংকেতটা দেখো, আচ্ছা লিখে দেখ পটাশিয়াম, আচ্ছা সংকেতটা এখান থেকে লাগবে, টাকা দিই। এই যে K2H2Sb2O7, K2H2Sb2O7 এর সংকেতটা লাগবে, ঠিক আছে, K2H2Sb2O7 এর লাগবে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এর সংকেত। নেক্সট আসি, আচ্ছা এগুলো এই যৌগের বিশুদ্ধতার, ঠিক আছে, যৌগের বিশুদ্ধতার মানদণ্ড গুলো এগুলো পড়ো, রিং দিও, কোনটা কোনটা স্থির গলনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, তারপর আপেক্ষিক গুরুত্ব, নির্দিষ্ট প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তারপর এই কঠিন পদার্থের বিশুদ্ধকরণের জন্য একটা, তরল পদার্থের বিশুদ্ধকরণের জন্য একটা, গ্যাসীয় পদার্থের বিশুদ্ধকরণের জন্য একটা, এটা মনে রাখো সব পাতন, সব পাতন, সব পাতন, সব পাতন, সব পাতন। তরল যৌগের বিশুদ্ধকরণ এটা হলো সব পাতন, সব পাতন প্লাস দ্রাবক নিষ্কাশন, এটা মনে রাখো সব পাতে রস দাও, ঠিক আছে, সব পাতে রস দাও, সব পাতে রস দাও, সব পাতে রস দাও। দগ্ধ হলো দ্রাবক নিষ্কাশন, আর শত হলো সংস্ফুটন পাতন, আর সব পাতন। আরেকটা মনে রাখবা ঊর্ধ্ব পাতন, এটা কিন্তু কোনো পাতন না, ঊর্ধ্ব পাতন এটা কিন্তু কোনো পাতন না, এটা খেয়াল রেখো, ঊর্ধ্ব পাতন এটা কোনো পাতন না। পাতন 5 প্রকার আছে, ঠিক আছে, এর মধ্যে ঊর্ধ্ব পাতন নাই, ঊর্ধ্ব পাতন কোনো পাতন না, ওটা হলো কঠিন যৌগকে সরাসরি তাপ দিলে সরাসরি বাষ্প পরিণত, এটা বলছে আমরা ঊর্ধ্ব পাতন, ঠিক আছে। তারপর ক্যালাসন পদ্ধতি, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো চিনি, ঠিক আছে, চিনিটা আমি একসাথে লিখে দিই, মানে চিনি উৎপাদন ও পৃথকীকরণ, ঠিক আছে, এটার মধ্যে ক্যালাসন পদ্ধতিটা ব্যবহার করা হয়। চিনি উৎপাদন আর পৃথকীকরণ, চিনি উৎপাদন আর পৃথকীকরণ, উৎপাদন আর পৃথকীকরণ, চিনি উৎপাদন আর পৃথকীকরণ ও পৃথকীকরণ পৃথক করে, এটা কি দ্বারা করা হয়, ক্যালাসন দা। আবার যদি কয় চিনির মিষ্টতা বৃদ্ধি, চিনির মিষ্টতা বৃদ্ধি, তাহলে সেটা হবে আংশিক ক্লাসন, ঠিক আছে, সেটা হবে আংশিক ক্লাসন। আচ্ছা আংশিক ক্লাসন গেল, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখা দেই, এখানে একসাথে দেখা দিই, সেটা হলো আখ তৈরি, ঠিক আছে, আখ
চিনি থেকে আখ থেকে চিনি তৈরি করি না, আখ থেকে চিনি তৈরি করার সময়, আখ থেকে চিনি তৈরি করার সময়, আখ থেকে চিনি তৈরি করার সময় ওই ক্ষেত্রে ব্যবহার করে নিম্নচাপ পাতন। আখ, আখ থেকে চিনি, আখ থেকে যখন চিনি তৈরি করে সেক্ষেত্রে ব্যবহার করে নিম্নচাপ পাতন। আখ থেকে চিনি, আখ থেকে চিনি, ঠিক আছে, আখ থেকে চিনি ওই ক্ষেত্রে ব্যবহার করে নিম্নচাপ পাতন, নিম্নচাপ পাতন, নিম্নচাপ পাতন, নিম্নচাপ পাতন, চাপ পাতন। আচ্ছা এই ছিল, নেক্সট যে আমরা এরপর আমরা আসি পাতনে, ঠিক আছে, এবার সময় পাতনে। আচ্ছা এই লাইনটি যদি দেখো, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ক্লাসনে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই যে আসি পাতন, ঠিক আছে, না এটা আংশিক ক্লাসন। আংশিক ক্লাসন কি বললাম, চিনির মিশ্রতা বৃদ্ধি, ঠিক আছে, আর দুই বা ততোধিক কঠিন পদার্থের একটা ই থাকে, মানে ই থাকে, মিশ্রণ থাকে, ওই মিশ্রণ থেকে দ্রাবকের উপর ভিত্তিতে করে আলাদা করা হয়, দ্রাবকের মিশ্রণের উপর ভিত্তিতে করে ওই মানে মিশ্রণটাকে আলাদা করে প্রত্যেকটা বস্তুকে, এটা বলতেছে আংশিক ক্লাসন, ঠিক আছে। এই আংশিক ক্লাসন সংজ্ঞাটা এই ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থে ভিন্ন দ্রাব্য বিশিষ্ট কঠিন পদার্থ, ঠিক আছে। এই যে চিনি বা সুগারের এটা মিষ্টতা বৃদ্ধির জন্য আংশিক ক্লাসন ব্যবহার করা হয়, ঠিক আছে, সুগার শিল্পে। এই যে মিষ্টতা বৃদ্ধি, ঠিক আছে। আসি পাতন, নেক্সট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। পাতন কয় প্রকার বলছিলাম, 5 প্রকার। পাতন কয় প্রকার বলছিলাম, 5 প্রকার, 5 প্রকার। সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুরণ পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। সাধারণ পাতন, ঠিক আছে, সাধারণ পাতন আর আংশিক পাতন এটা মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, এটা তাপমাত্রা পার্থক্য কম হলে 40 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, 40 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াসের অধিক ব্যবধানের ক্ষেত্রে আমরা সাধারণ পাতন ব্যবহার করি। 40 ডিগ্রি সেলসিয়াসের অধিক ব্যবধানের ক্ষেত্রে আমরা সাধারণ পাতন ব্যবহার করি। সাধারণ পাতন থেকে এতটুকু করলে হবে, ঠিক আছে। আর আংশিক পাতন, ঠিক আছে, 40 ডিগ্রির কম হলে, ওটা 40 ডিগ্রি বেশি হলে, এটা 40 ডিগ্রি কম হলে, ঠিক আছে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আংশিক পাতনের প্রয়োগগুলা, আংশিক পাতনের প্রয়োগগুলা। এই রেকটিফাইড স্পিড উৎপাদন, তারপর আলকাতরা অংশ, এটা লঘু তৈল, পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি উৎপন্ন করার ক্ষেত্রে আংশিক পাতন ব্যবহার করা হয়। প্রয়োগগুলা কি কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, এগুলো। তারপর সে সমস্ফুরণ পাতন। সমস্ফুরণ পাতন কি, ধরো দুই বা ততোধিক পদার্থ আছে, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ আছে, এখন ওই পদার্থের প্রত্যেকটা আলাদা আলাদা একটা স্ফুটনাঙ্ক আছে, কিন্তু যখন ওই দুইটা পদার্থ মিশ্রিত করা হয়, ঠিক আছে, ও দুইটা পদার্থ তখন একটা কমন স্ফুটনাঙ্কে ফোটে। যেমন একটা উদাহরণ দেই, ধর এখানে আছে, ঠিক আছে, ইথানল আর পানি, ইথানল আর পানি। ইথানলের স্ফুটনাঙ্ক হলো 78.3 ডিগ্রি সেলসিয়াস, আর পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দুইটাকে যখন একসাথে মিশানো হয় তখন তারা মানে একটা ভিন্ন তাপমাত্রায় মানে বয়েল হয়, বা স্ফুটনাঙ্ক তখন ভিন্ন হয়ে যায়, সেটা হলো 78.15 ডিগ্রি সেলসিয়াস। দেখো এটা ছিল 78.3 ডিগ্রি সেলসিয়াস, আর এটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, কিন্তু মিশ্রণটা কত হয়ে যায়, মিশ্রণে স্ফুটনাঙ্ক 78.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা এখন আসি রেকটিফাইড স্পিড ও ইথানল। রেকটিফাইড স্পিড থেকে ইথানল প্রস্তুতি, এই পয়েন্টটা, রেকটিফাইড স্পিড থেকে ইথানল প্রস্তুতি, রেকটিফাইড স্পিড থেকে ইথানল বা 100% ইথানল প্রস্তুতি, এটা দুই ভাগে করা হয়, একটা পাথরের চুন সহপাতন, একটা বেঞ্জিন সহপাতন। পাথরের চুন সহপাতন আর একটা হলো বেঞ্জিন সহপাতন, ঠিক আছে। নেক্সট আসে এই বাষ্পপাতন বা স্টিম পাতন, ঠিক আছে। বাষ্পপাতন বা স্টিম পাতন এর সংজ্ঞাগুলো পড়বা, সেই জায়গায় প্রয়োগটা পড়বা, সংজ্ঞাগুলো আর প্রয়োগটা, সংজ্ঞাগুলো আর কি প্রয়োগটা। স্টিম পাতনের ক্ষেত্রে নিয়মিত মনে করবে সেটা হলো আসলেই, আসলেই, ঠিক আছে, আসলেই এমন একটা পারো স্টিম পাতন আসলেই। ইতো হলো ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস পাতা থেকে তৈল তৈরি, তৈল তৈরি, ঠিক আছে। আর বাষ্পপাতন, বাষ্পপাতনের যে মেন কাজটা, বাষ্পপাতনটা হলো বা স্টিম পাতন, এটা হলো সুগন্ধি বস্তু তৈরি করা হয়। এই সদা হলো সুগন্ধি বস্তু, সাথে কি সুগন্ধি বস্তু, সুগন্ধি হলো নিষ্কাশন, আর সরাতে হলো অ্যানিলিন, ঠিক আছে, অ্যানিলিনের বিশোধন, অ্যানিলিনের বিশোধন। আমরা সেই নিম্নচাপ পাতন, নিম্নচাপ পাতন এটাও প্রয়োগটা পড়বা, ঠিক আছে, প্রয়োগটা, প্রয়োগটা পড়বা। নিম্নচাপ পাতন লুকে আছে। আচ্ছা এখানে শুধু গ্লিসারিনটা মনে রাখো, ঠিক আছে, গ্লিসারিন। নিম্নচাপ পাতন কার হয়, গ্লিসারিন, গ্লিসারিন, ঠিক আছে, গ্লিসারিন এটা, ঠিক আছে। আর এখানে দেখো এছাড়া কত কিছু আছে, ফিনাইল হাইড্রোজেন, ইথাইল ম্যালোনেট, ইথাইল অ্যাসিটেট, এটা একটা নামে তোমার একটা বড় সেটা ফিস, ঠিক আছে, ফিস, FEES। এই এফ হলো ফিনাইল হাইড্রোজেন, তারপর ইতে হলো ইথাইল ম্যালোনেট, আবার একটা ইতে হলো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ঠিক আছে। তারপর ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন জিনিসটা কি, যেসব কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাকে আমরা বলতেছি ঊর্ধ্বপাতন, ঠিক আছে, সেটা আমরা কি বলতেছি ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনের এগুলা মানে কোথায় কোথায় প্রয়োগ করা হয় এগুলো ইম্পর্টেন্ট।
মনে রাখবা এটা, সব আমের বনে, সব আমের বনে, সব আমের বনে, আমের বনে কণা উড়ে, কণা উড়ে, এটা মনে রাখতে পারো, সব আমের বনে কণা উড়ে। ঠিক আছে, সজলে শুষ্ক বরফ, 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 এটা কি বলো দেখি? শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। বলতে হলো বেনজোইক অ্যাসিড, বলে কি বেনজোইক অ্যাসিড, বলতে কি বেনজোইক অ্যাসিড। তারপর সরা, সরাতে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর কর্পূর, আমের বনে কত হলো কর্পূর, নত হলো নেপথলিন। ঠিক আছে, নত হলো নেপথলিন, বলতে হলো বেনজোইক অ্যাসিড, বলতে হলো বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এগুলা। আর নিশাদল, নদী নিশাদল মনে রাখবো, নিশাদল, নিশাদল আর অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদলের সঙ্গে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদলের সঙ্গে দিই অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদলের সঙ্গে দিই অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, হিজিবিজি হয়ে গেছে, মনে রাখো। সব আমের বনে কণা ওড়ে, এটা হলো ঊর্ধ্বপাতনের প্রয়োগগুলা। সতলে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, আর আমি তো হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড হলো নিশাদলের সঙ্গে। ঠিক আছে, আর বলতে হলো বেনজোইক অ্যাসিড, নদী নিশাদল বা নিশাদল মানে নিশাদল বা নেপথলিন, আর সরাতে আয়োডিনও হয়। ঠিক আছে, আয়োডিনও হয়। আর কত হলো কর্পূর। ঠিক আছে, এগুলো লাগবে না। আর দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো নান্সটি নীতি। ঠিক আছে, যেমন দ্রাবক মূলনীতি নান্সটি নীতি, নান্সটি নীতি। এরপর যেটা লাগবে সেটা হলো দ্রাবক নিষ্কাশনের দুটাই আছে, প্রকারভেদ আছে। এই যে জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন আর কঠিন দ্রবণ থেকে দ্রবযোগ্য নিষ্কাশন বা সক্সলেস নিষ্কাশন। এখন এখান থেকে যেটা লাগবে সেটা হলো প্রয়োগটা। ঠিক আছে, এই কঠিন দ্রব থেকে প্রয়োগটা, এই দেখো এখান থেকে প্রশ্ন আসছিল ডেন্টাল। ঠিক আছে, এটা মনে রাখবা, দ্রাবক নিষ্কাশনের এটা ফুট থেকে তেল, ফুট থেকে তেল, ফুট থেকে তেল। দ্রাবক নিষ্কাশনের প্রয়োগটা কি? ফুট থেকে তেল। মানে কি খাদ্যজাত জিনিস থেকে আমরা তেল তৈরি করবো। দেখো ধানের তুষ বা চালের গুঁড়া, এটা থেকে ভোজ্য তেল। ঠিক আছে, তারপর শস্য বীজ থেকে সুগন্ধি তেল, মানে খাদ্য থেকে তেল তৈরি করা, এটা হলো দ্রাবক নিষ্কাশন। এখন একটা ব্যতিক্রম আছে, এটা হলো ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস থেকে যে তেল নিষ্কাশন করা ওটা হলো সমস্ফুটন বাদন। ইউক্যালিপটাস মনে আছে, আসলেই বলছিলাম, আসলেই। তাহলে ওটা ইউক্যালিপটাস থেকে যদি তেল বলে তাহলে সেটা হবে সমস্ফুটন বাদন। আর বাকি যে কোনো খাদ্য থেকে তেল বললে, তেল নিষ্কাশন বললে দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, অবশ্যই ক্রোমাটোগ্রাফি শেষ টপিক। ক্রোমাটোগ্রাফি হলো একটা সচল দশা আর একটা নিশ্চল দশা। ঠিক আছে, দুটো দশা রাখা হয়, একটা সচল দশা একটা নিশ্চল দশা। এখন নিশ্চল দশার উপর সচল দশাটা চালনা করে এদের এখন দুইটা তিনটা পদার্থ মিশ্রণ থাকে। ঠিক আছে, ওই মিশ্রণের পদার্থকে পৃথক করার পদ্ধতি হলো ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, একটা সচল দশার উপর একটা নিশ্চল দশার উপর একটা সচল দশা চালনা করে দুইটা তিনটা পদার্থের মিশ্রণের দ্রাব্যতার উপর ভিত্তি করে, দ্রাব্যতার পার্থক্যের ভিত্তি করে ওই উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি হলো ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি আসলে বুঝছো, এটা আগে পড়ছো তোমরা। এখন ক্রোমাটোগ্রাফির ইটা আছে, একটা হলো স্থির মাধ্যম বা নিশ্চল মাধ্যম, একটা হলো চলনশীল মাধ্যম। ঠিক আছে, স্থির মাধ্যম আর চলনশীল মাধ্যম। আর ক্রোমাটোগ্রাফিকে দুই ভাবে ভাগ করছে, সেটা হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আর একটা হলো বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। এটা মনে রাখতে পারো, কালাম নামের অধিক লোকি পাতলা, কালাম নামের অধিক লোকি পাতলা। কালাম হলো কলাম ক্রোমাটোগ্রাফি, অধিক হলো অধিশোষণ, আর পাতলা হলো পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কালাম নামের অধিক লোকি পাতলা। ঠিক আছে, কালাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি আর অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আর বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে আছে পেপার আর গ্যাস। ঠিক আছে, গ্যাসের মধ্যে দেখো সবকিছু গ্যাস আছে। ঠিক আছে, সব গ্যাস। আচ্ছা, বন্টন বা বিভাজন, ঠিক আছে, এর মধ্যে দেখো সবকিছু তরল, সবকিছু তরল। আর যেহেতু গ্যাস বলছে এর মধ্যে এটা গ্যাস, চলনশীল মাধ্যম। ঠিক আছে, আর এর মধ্যে কঠিন তরল, কঠিন তরল, কঠিন তরল, কঠিন তরল, সেটা হলো অধিশোষণে, অধিশোষণে কঠিন তরল, কঠিন তরল। ঠিক আছে, পাতলা ক্রোমাটোগ্রাফি আর কলাম স্তর ক্রোমাটোগ্রাফি। বুঝতে পারছো আশা করি। এখান থেকে এগুলো কিছু পড়ার দরকার নেই, কলাম ক্রোমাটোগ্রাফি থেকে। ঠিক আছে, শেষে গিয়ে শুধু প্রয়োগটা পড়বা, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ। এটা কিন্তু মনে রাখবা। দেখো এটা কিন্তু মেডিকেলে প্রশ্ন আসলে 21-22। ঠিক আছে, মানে কালাম ভাই আমার স্টার, কালাম ভাই আমার স্টার, কালাম ভাই আমার স্টার, কালাম ভাই আমার স্টার, আমার স্টার, আমার স্টার, স্টার। কালাম হলো কলাম ক্রোমাটোগ্রাফি, ভাইটা হলো ভিটামিন। ঠিক আছে, ভাইটা হলো ভিটামিন, আর আমারটা হলো অ্যামাইনো অ্যাসিড, আমারটা কি অ্যামাইনো অ্যাসিড, আর স্টার হলো স্টার, স্টারে কি স্টার। এগুলা আসি পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি সবচেয়ে হলো আর এফ এর মানটা। আর এফ কি, ধরো কি বলছিলাম, একটা নিশ্চল মাধ্যম, নিশ্চল মাধ্যম, এর উপর ধরো আমার হাতটা, এই হাতের উপর যদি আমি পানি ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে নিশ্চল মাধ্যম কি হাত না, আর সচল মাধ্যম কি পানিটা। ঠিক আছে, এটাই। এখন নিশ্চল মাধ্যম আর সচল মাধ্যম এখন হলো গতিশীল দ্রাবক। ঠিক আছে, আর এফ হলো গতিশীল দ্রাবক প্রতি অতিক্রান্ত দূরত্ব, আর
উপরে হলো উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর এফ এর সূত্রটা কি, গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটার অনুপাত সবসময় একের ছোট হবে অথবা একের সমান হবে। আর এফ সর্বোচ্চ হতে পারে একের সমান, সর্বোচ্চ। আর এফ লেস দেন অর ইকুয়াল 1, লেস দেন অর ইকুয়াল 1, এটা নিচে লেখা আছে, দেখাই তোমাদের। আচ্ছা এই যে আর এফ লেস দেন অর ইকুয়াল 1, লেস দেন অর ইকুয়াল 1, লেস দেন অর ইকুয়াল 1। এখন এখানে একটা এমসিকিউ আছে, দেখো। এই যে পেপার ক্রোমাটোগ্রাফিতে আর এফ এর মানের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, কি বলছিলাম? আর এফ এর মান সবসময় একের সমান হবে বা একের ছোট হবে। এখানে একের, আচ্ছা একের ছোটটা আমরা বেশি প্রেফার করবো, একের ছোটটা আমরা বেশি প্রেফার করবো। আর এফ এর মান সর্বোচ্চ গেলে একের এক হতে পারে, আর একের ছোট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখো একের ছোট আছে কোনটা, এখানে একটা 0.15, ঠিক আছে, অ্যান্সার হবে 0.15। আর যদি বলে আর এফ এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, সেক্ষেত্রে তুমি এই যে এটা দিবা, আর এফ এই যে লেস দেন অর ইকুয়াল 1, লেস দেন অর ইকুয়াল 1। আচ্ছা এই ছিল গুঙ্গুদর রসায়ন থেকে, ঠিক আছে।